আচ্ছা, আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, আপনাদের গত ক্লাসে আমি যতটুকুই করেছিলাম সেই ততটুকু ফর্মুলার মধ্যেই আমরা এই কাজটা করতে পারি। তো এই ফরম্যাটটা পুরোই ডাইনামিক বলতে গেলে। আমি জাস্ট এন্ট্রি দিব, আমার প্রতিনিয়ত দিনের আমি এন্ট্রিগুলো দিব, আর সে সুন্দরভাবে আমাকে এরকম একটা রিপোর্ট দিবে। আমার এন্ট্রির উপর বেস করে এরকম একটা রিপোর্ট দিবে। এটা হচ্ছে পার্সোনাল বাজেট যদি বলি, আমরা রেগুলার যে খরচগুলো করি বা আমাদের যে ইনকামগুলো আছে সেগুলো যদি আমি এখানে দিই, এটা অটোমেশন হয়ে আমার এখানে সুন্দর হবে যে আমার ইনকাম কত, আমার জানুয়ারি মাসে ইনকাম কত, আমার এক্সপেন্স কত, আর হচ্ছে আমার সেভিং কত। এইভাবে হয়ে আমাদের পুরো একটা মান্থলি বলতে পারেন আমাদের একটা পুরো ইয়ারের একটা সামারি আমাকে দিচ্ছে, যে এই যে সেপ্টেম্বর পর্যন্ত যতটুকু হয়েছে খরচ, ইনকাম, আমাদের সেভিংস সব মিলিয়ে দেখা যায় আমাদের ওয়াইটির ইয়ার টু ডেট ইনকাম, এক্সপেন্স আর হচ্ছে আমাদের সেভিংস এই পর্যন্ত টোটাল কত। আর এইখানে আমার মাসের কত পার্সেন্ট শেষ হয়েছে, 87% অলরেডি শেষ হয়েছে, আর 13% আছে এই মাসের আর কি। আর এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ মানে ব্রেকডাউন করেছি যে আমার কোন ক্যাটাগরিতে কি পরিমাণ, মানে আমার যে ইনকামের যে সোর্স গুলো আছে সেগুলো কি পরিমাণ ইনকাম হয়েছে আমার, আর আমার যে এক্সপেন্স গুলো আছে কোনটাতে কি পরিমাণ খরচ হয়েছে, সবগুলো আমি কিন্তু দেখতে পারতেছি। তো ক্লাস গতকালকে যে ফর্মুলাগুলো দিয়ে করেছি 3, 4, 5টা বলতে পারেন, তো এগুলোর উপরেই হবে। তো আপনাকে সর্বপ্রথম যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমরা এই শীটে যদি মানে ক্যালকুলেশন করি, বাধ্যতামূলক না যে এই শীটে ক্যালকুলেশন করব, এই শীটেই অ্যান্সার বের করব। আমরা ডিফারেন্ট শীটে যদি থাকে আমাদের ডাটা, আমরা অ্যান্সার বের করে অন্য শীটে আনতে পারি। আমাকে শুধু সোর্সটা চিনিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু খরচ, ইনকাম, হ্যাঁ, জায়গাগুলো থাকে। তো এটা আসলে সবার পার্সোনাল লাইফের উপর ডিপেন্ড করে যে আপনাদের ইনকাম কি কি সোর্স বা খরচ কি কি সোর্স। আমি আমার জাস্ট নিজের যে বেসিক জিনিসগুলো এগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমি আমার নিজের ক্যাটাগরি তৈরি করেছি। এগুলো ডাটা ইনপুট তো সবাই দিতে পারবেন। ডাটা ইনপুট বলতে আমি ধরেন এটা জাস্ট একটু কপি করে নিয়ে নিচ্ছি, টেবিল ডিজাইন। আচ্ছা, এটা জাস্ট ভ্যালুতে আমি নিয়ে নিই, তাহলে আর টেবিল ডিজাইন করা লাগবে না, ঠিক আছে? তো আমি আমার যে ক্যাটাগরিটা আমি ধরেন এইভাবে, সরি, কন্ট্রোল বি দিয়ে দিই এটা যাতে আমার হেডিংটা আলাদা হয়ে যায়। এখন আমার যে ক্যাটাগরিগুলা আমি দুইটা কলামের মধ্যে, ধরেন ই কলাম আর এফ কলাম, দুইটার মধ্যে আমি সুন্দরভাবে লিখলাম আগে যে আমার কি কি ইনকাম সোর্স আছে আর কি কি আমার এক্সপেন্সের সোর্স আছে। তো আমি সুন্দরভাবে আমার স্যালারি, স্যালারি থেকে স্যালারি আমার এক ধরনের ইনকাম, প্লাস এক ধরনের ইনকাম সাইড বিজনেস ইনকাম, অফিস ডিপোজিট, ধরেন আমাদের অনেকেরই অফিসে ডিপোজিটের কোনো মাধ্যম থাকে, সেগুলো আমাদের এক প্রকার ইনকাম আমাদের জমা থাকে। আর রেন্টের যে বিষয়টা, আমাদের বাড়ি ভাড়া এক্সপেন্স, বাচ্চাদের পিছনে এক্সপেন্স, ট্রান্সপোর্ট এক্সপেন্স, ফুড, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট, ঘুরতে যাওয়া, বিভিন্ন ধরনের ডক্টর বাবদ এক্সপেন্স, শপিং, ইন্টারনেট বিল, আদার্স, মানে অনেক খরচ, কিন্তু এত আসলে মনে রাখার মতোই না। আমার যে মেজর খরচগুলো সেগুলো আমি জাস্ট মনে করেন ম্যানুয়ালি এভাবে লিখেছি, হ্যাঁ, এভাবে জাস্ট ম্যানুয়ালি লিখে একটা ডাইমেনশন আমার টেবিল তৈরি করেছি। এতটুকু তো সবাই করতে পারবেন, তাই না? এগুলো টাইপ করে আসলে সময় নষ্ট করার কিছু নাই। যে ডাইমেনশন পার্সোনাল একটা নতুন শীটের মধ্যে, যে আমি ক্লাসে গিয়ে ধরেন একটা খালি জায়গা, এখানে আমি লিখলাম আমার ধরেন ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরি, আর হচ্ছে এখানে লিখলাম ধরেন আমাদের কি বলে যে ইনকাম, ইনকাম আর অথবা এক্সপেন্স, ঠিক আছে? যে এইভাবে দুইটা জাস্ট আমরা জাস্ট ইনপুট দিতে থাকবো। আমাদের যত ইনকাম আছে আমরা আগে উঠাবো, তারপর আমাদের যত খরচ আছে আমরা উঠাবো। আর এই পাশে স্ট্যাটাসটা কি দিব? স্ট্যাটাসটা দিব যদি আমার ইনকাম হয় তাহলে ইনকাম দিব, এক্সপেন্স হলে আমি শুধুমাত্র এক্সপেন্স দিব। আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা ফার্স্ট অফ অল এই জিনিসটা আমরা নিজেদেরটা নিজেরা তৈরি করব। এই যে ডাইমেনশন পার্সোনাল, এটা হচ্ছে আমাদের টাস্ক 1, যে এটা আমরা তৈরি করব, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের কি কি ইনকাম, কি কি খরচ হতে পারে। আর আমি এখানে কিছু ডামি ডাটা আপনাদের দিয়ে দিব, আপনারা ফাইলটার মধ্যে পেয়ে যাবেন, যাতে আপনাদের ক্যালকুলেশন করতে সহজ হয়, যাতে প্রোডাক্টটা রেডি করে ফেলেন, পরে দরকার হলে আপনারা এন্ট্রি দিতে পারবেন। এখন আমার যে এই জিনিসগুলো হয়ে গেল, এন্ট্রিসের বিষয়ে আসি।
আলাদা একটা ফ্রেশ শিট, এটা আপনারা ফার্স্ট অফ অল তৈরি করে ফেললেন। আপনার যত ইনকাম আর হচ্ছে এক্সপেন্স আপনি আলাদা করে নিলেন। এখন আপনার এটা ক্লিয়ার ফিক্সড। এখন হলো আমার এন্ট্রির বিষয়, যে আমি ডাটাটা কিভাবে এন্ট্রি দিব। আমি এখানে ডেট রেখেছি, মান্থ, অ্যামাউন্ট, কি পরিমাণ অ্যামাউন্ট আমি খরচ বা ইনকাম করেছি সব একসাথে থাকবে। ক্যাটাগরি, আমার ক্যাটাগরিগুলো থাকবে এখানে, ইনকামের ওই যে ক্যাটাগরিগুলো, যেই ইনকাম সোর্স আছে অথবা খরচের সোর্স আছে সেই ক্যাটাগরি এখানে আমি ইনপুট দিব। আর এই জিনিসটা যদি স্যালারি হয় সেটা ইনকাম থাকবে, আর যদি অন্যান্য হয় তাহলে ইনকাম নাকি এক্সপেন্স, এই দুইটার স্ট্যাটাস এখানে থাকবে। ডিসক্রিপশন আমি অপশনাল দিয়েছি, এটা আপনি চাইলে ধরেন আপনি এন্টারটেনমেন্ট ডিসক্রিপশনে দিলেন মুভি দেখতে গেলাম, হ্যাঁ এটা আপনার অপশনাল, আপনি চাইলে বিস্তারিত লিখতে পারেন পরবর্তীতে মনে রাখার জন্য। এখন আমি একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্স এন্ট্রিজ দেখেন হেডিং দিয়েছি যে ইনকাম অ্যান্ড এক্সপেন্স হেডিংস। এখানে প্রত্যেকটা জিনিসই এক, মানে কোনো আলাদা মেনটেন হবে না, ইনকামও এক্সপেন্সও দুইটাই এক জায়গায় আমরা ইনপুট দিব, আর এখান থেকে আমরা রেজাল্ট ওইখানে বের করব। আমার যদি আমি ডামি ডাটাটায় দেখি, আমার প্রায় 25 সালের ডাটাগুলোই আছে। আমি এন্ট্রি একটা দিচ্ছি, ঠিক আছে, একটা এন্ট্রি দিচ্ছি, ধরেন আহ, এক এক তারিখ আমার হচ্ছে ধরেন মে মাস, তাহলে 05, আবার দিচ্ছি 2025। ওকে, তাহলে আমার মাসটা হচ্ছে এইখানে, আমার মানে আমার দেখেন টাইমটা দেখেন, এইভাবেই কিন্তু সেইভাবে নিবে, মানে আমার মাসটা মাঝখানে, আপনাদের যদি শুরুতে থাকে শুরুতে নিব। এবার আপনাদের ব্রেন স্ট্রিমিং করে বলেন, আমি যদি এখানে মাসের নাম আনতে চাই, কোন ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম ডেট থেকে মাস আনার জন্য একটু বলেন তো, গতকালের ক্লাসের। টেক্সট বা টেক্সট টেক্সট এবং সেখান টেক্সট, থেকে টেক্সট ফর্মুলা। ওকে ঠিক আছে, তাহলে আমরা টেক্সট ফর্মুলা ইউজ করতেছি, কারণ দেখেন আমরা যদি ম্যানুয়ালি লিখতাম, আমি দেখতে পারতেছি এখানে মে মাস, তাহলে মে, এভাবে আমরা ম্যানুয়ালি এন্ট্রি দিলে আমাদের মানে সবগুলোই তো ম্যানুয়ালি, আমরা যতটা শর্টকাট করা যায় আর কি, আমাদের এন্ট্রি গুলো সহজ করা যায়। তো আমরা এটা ফর্মুলার আন্ডারে ফেলে দিই। টেক্সট, টেক্সট ফাংশন দিলাম আমরা, কল করে ভ্যালুটা চাচ্ছে, ভ্যালুটা হচ্ছে আমার এই ডেটটা, ফরম্যাটটা আমি দিচ্ছি কি কিসে দেখাবো, মাসে, তাহলে আমি এম দিয়ে দিচ্ছি, ধরেন কোটেশন মার্কের মধ্যে দিবেন, মাস্ট বি, কোটেশন না দিলে রেজাল্ট এরর আসবে, এম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আবার কোটেশন ক্লোজ করে দিচ্ছি। এখন সে আমাকে, আচ্ছা ভ্যালু টেক্সট ফর্মুলা, এটা মনে হয় জেনারেলে আছে, জেনারেল, ওকে, এম, কিসে আছে, ডেট, ডেট ফর্মেট, এখানে দেখি ইকুয়াল টেক্সট, টেক্সট ফরম্যাট, ভ্যালু হচ্ছে আমার এইটা, ফরম্যাট এম, 5 মান্থ, বুঝলাম না, আচ্ছা সমস্যা নেই, এটা আরেকভাবেও করা যায়, এটা তো হবে। টেক্সট দিয়ে দিলাম, তিনটা ভ্যালু এম হচ্ছে, দেন। হ্যাঁ 3টা এম, ঠিক আছে 3টা এম দিলে হয়, একটা এম দিলেও হওয়ার কথা, গতকালকে করেছিলাম, অথবা 3টা এম দিলেও আমার শর্টটা চলে আসবে, শর্ট। এখন এটা যদি জানুয়ারি মাস হতো, দেখেন সাপোজ এখানে জানুয়ারি মাস হতো, তাহলে শুধু 3টা অক্ষর দিত। এখন আমি চাচ্ছি 3টা অক্ষর থাকবে না, ফুল মাসের নাম থাকবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আরেকটা এম বাড়িয়ে দিচ্ছি যাতে আমার ফুল মাসের নামটা থাকে, বুঝতে পেরেছেন? 3টা দিলে শর্ট ওয়েতে আসবে জে এন, এইভাবে থাকবে, যে জে এন, এখান থেকে যদি আমি নিচে নিয়ে আসি, ধরেন ফিল সিরিজ, এখানে দিলে এইভাবে আসবে, কিন্তু আমি ফুল নেমটা চাচ্ছি বিধায় আমি 4টা এম দিয়ে দিলাম ফরম্যাটের মধ্যে। এবার কিন্তু ডাইনামিক, আমি যেখানে এইটা যদি আমি ধরেন 5 মাস দিতাম, তাহলে সে আমাকে মাসের নামটা দিত। ওকে, এবার আমি অ্যামাউন্ট একটা সাপোজ দিয়ে দিচ্ছি 50। ক্যাটাগরি, এখন ক্যাটাগরিও তো আমার ম্যানুয়ালি টাইপ করতে হবে, ফুড এক্সপেন্স না বেবি এক্সপেন্স না ইনকাম স্যালারি, তো এগুলো টাইপ করার তো সময় নেই আমার, তো এগুলো ফিক্সড করা, এই যে আমি আমার যে জিনিসগুলো এগুলো তো ফিক্সড করা, এগুলো যদি আমি এখানে ধরেন ম্যানুয়ালি টাইপ না করতে চাই, কি করা যেতে পারে যে আমাদের কাজটা সহজ হয়ে যায়, একটু বলেন তো, কেউ গেস করে, কালকের ক্লাসে কিন্তু হয়েছিল এরকম। ড্রপ ডাউন। আচ্ছা ওকে, আমি ড্রপ, ওকে, ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে চলে যাচ্ছি, হ্যাঁ দেখেন যারা নতুন আজকের ডাটা ক্লাসে, গতকাল ক্লাসে, ওকে ওকে ভাইয়া মাইকটা অফ করেন, হ্যাঁ, গতকালকের ক্লাসে যারা ছিলেন না তারা একটু খেয়াল করুন, যে আমরা যেই সেলের মধ্যে ধরেন আমাদের এন্ট্রিগুলো ফিক্স থাকে, সেটা করার জন্য ডাটাতে যাব, এই সেলটা সিলেক্ট অবস্থায় ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম,
এখান থেকে এনি ভ্যালু এটাকে আমরা লিস্ট করে দিচ্ছি, আমরা একটা লিস্ট আনবো। সোর্স, সোর্স চাচ্ছে, আমি সোর্সের এখানে ক্লিক করে সোর্সটা কোথায়, সোর্সটা হচ্ছে এই যে আমার ডাইমেনশন যে পার্সোনাল জিনিসটা আমি তৈরি করেছিলাম সেইখানে। এই সোর্সটা আমি এখান থেকে ওকে চিহ্নিত করে দিলাম যে এই লিস্টটা আমার লাগবে ওইখানে, ওকে দিয়ে দিচ্ছি। দেখেন একটা বাটনের মতো চলে আসছে। আমি এখান থেকে চাইলে আমি স্যালারি দিতে পারি, চাইলে আমি কি খরচ দিতে পারি, কোনো দিয়ে দিলাম। ইনকাম না এক্সপেন্স, এটা কি বলেন তো ডক্টরের? এটা expense এটা এক্সপেন্স। তাহলে এটা কি আমি ম্যানুয়ালি টাইপ করব? ধরেন ম্যানুয়ালি টাইপ করলে এখানে প্রত্যেকটা জিনিস আমার ম্যানুয়ালি করতে হবে। ধরেন ডক্টর, পরের বার স্যালারি, আমার পাশে লিখতে হবে ইনকাম। তাহলে প্রত্যেকটা জিনিসের উপরই তো বেস করে এটা ফিক্স। দেখেন স্যালারি মানে ইনকাম, সাইড বিজনেস ইনকাম, রেন্ট খরচ, প্রত্যেকটা জিনিস কিন্তু ফিক্স। তাহলে এই জিনিসটা সহজ কিভাবে করা যায় দেখি, গেস করেন একজন। এই ফর্মুলা ইউজ করব। ভ্যালুকা ফর্মুলা ইউজ করেন। হ্যাঁ, লুকআপ ফর্মুলা সবচেয়ে সহজ হয়। এই যে লুকআপ lookup, ফর্মুলা ইউজ করতে হবে। জি জি জি, এই যে আমরা কালকে ক্লাসে কিন্তু করেছি, দেখেন আপনাদের কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। তো চাইলে আমরা লুকআপ ফার্ম, ওকে ভাইয়া, ওকে ঠিক আছে, একজন উত্তর দিয়েছে, আর লাগবে না। এখন দেখেন আমরা চাইলে লুকআপ ফর্মুলা ইউজ করতে পারি। আমি কালকে শিখিয়েছিলাম যে কোনো ভ্যালুর উপর ভিত্তি করে যখন আমরা কোনো কিছু খুঁজে নিয়ে আসি বা লুকআপ করে নিয়ে আসি, সেখানে আমরা কি লুকআপ ফাংশনগুলো ইউজ করি। এটা একটা আমার ভ্যালু, এই ভ্যালুর উপর ভিত্তি করে এটার সাথে মিল রেখে আমি এটা রিটার্ন করাবো। তাহলে আমরা কালকের ক্লাসে আমরা শিখেছি কি এক্স লুকআপ। এক্স লুকআপ ভালো, সবার পিসিতে এক্স লুকআপ থাকবে না, হয়তো যারা 365 বা আপডেট ভার্সনটা ইউজ করেন না তারা ভি লুকআপ ইউজ করেন। আজকে আমি ভি লুকআপ দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা ভি লুকআপকে কল করছি। ভি লুকআপ একই জিনিস কিন্তু, কিন্তু এইটাও একটু অন্যরকম। দেখেন লুকআপ ভ্যালু, কি ভ্যালুর উপর আমি খুঁজবো? আমি এখানে ডক্টর মানে ক্যাটাগরির উপর ভিত্তি করে আমি খুঁজবো, কমা দিচ্ছি। টেবিল অ্যারে, আমি এই পার্সোনাল যে আমি টেবিলটা তৈরি করেছি এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এইভাবে। ওকে, পুরো টেবিলটা আমার সিলেক্ট হয়ে গেল। এবার কমা দিচ্ছি। কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কল লেখা, সিওএল, কল ইন্ডেক্স নাম্বার, কল মানে কলাম। এই যে আমার ভ্যালুটা, ভ্যালুর পর থেকে এখান থেকে সে এক ধরে যে আমি কয় নাম্বারটা চাচ্ছি বলেন তো। যে আমি প্রথমে দিলাম ভ্যালু, তারপরে দিলাম টেবিল অ্যারে। অ্যারেটা কোথায়, কোন কোন টেবিলে, পুরো টেবিলটা সিলেক্ট করে দিলাম। 2 নাম্বারটা 2 নাম্বার। 2 নাম্বারটা দেখেন, কারণ আমার ভ্যালু হচ্ছে 1 নাম্বার, আমি রিটার্ন করব কোনটা, কলাম ইন্ডেক্স নাম্বার 2 নাম্বারটা। 1 নাম্বারটা 2 নাম্বারটা, 2 নাম্বার জিনিসটা আমি রিটার্ন করব। তাহলে আমি 2 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই টেবিলের মধ্যে 2 নাম্বার কলামটা আমি চাচ্ছি, এই যে কলাম ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম। যে এই টেবিলের মধ্যে আমি 2 নাম্বার জিনিসটা চাচ্ছি। 1 নাম্বার তো এটা ধরে নিল, 2 নাম্বার এইটা, মানে তার ভ্যালুর পর থেকেই সে কাউন্ট করে, ভ্যালু থেকে কাউন্ট করে। 2 নাম্বারটা আমি রিটার্ন করব, কমা দিচ্ছি। এক্সাক্ট ম্যাচ মানে একবারে হুবহু হতে হবে, ঠিক আছে, তাহলে সে নিবে। আমি এন্টার দিয়ে দিচ্ছি। দেখেন ডক্টর, সে আমাকে দিয়ে দিচ্ছে কি এক্সপেন্স। এখন যদি আমি ড্রপ ডাউন থেকে স্যালারি সিলেক্ট করি, খেয়াল করেন, তাহলে সে আমাকে অটোমেটিকলি ইনকাম দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? এখন এই জিনিসটা যদি আমি এক্স লুকআপে করতাম তাও কিন্তু করতে পারতাম। ইকুয়াল দিলাম, এক্স লুকআপ আমার কাছে বেশি সহজ লাগে। এক্স লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু, ভ্যালুটা কোনটা, কোন ভ্যালুর উপর খুঁজবো, এই ভ্যালুর উপর খুঁজবো, এখানে যা আছে তার উপর। লুকআপ অ্যারে কোথায় খুঁজবো, আমার এই যে এই টেবিলে দেখেন আমার সিলেক্ট করা লাগবে না, আমি এইখানে খুঁজবো। এই যে কার্সারটা জাস্ট চেঞ্জ হচ্ছে, একটা ক্লিক করতেছি সবগুলো সিলেক্ট হয়ে গেল অটোমেটিক ক্লিক। কমা দিচ্ছি। রিটার্ন অ্যারে, এই জিনিসের মধ্যে খুঁজবা, রিটার্ন অ্যারে কি রিটার্ন করবা, আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম রিটার্ন অ্যারে, এটা রিটার্ন অ্যারে। এইবার ইফ নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তাহলে তাকে আমি একটা মেসেজ দিতে পারি, নট ফাউন্ড বা এটসেট্রা। তবে এটা অপশনাল, আমি দিচ্ছি না, যেহেতু আমার সবগুলোই আছে। আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। দেখেন এখানেও চলে আসলো ইনকাম, সেম জিনিস, রেন্ট এক্সপেন্স। তাহলে আমার কাজ অনেক শর্ট আউট হয়ে গেল না? ক্যাটাগরি জাস্ট আমি ড্রপ ডাউনে দিয়ে দিলে পরেরটা সে আমাকে অটোমেটিক ফিল করে দিচ্ছে। ওকে, ডিসক্রিপশন আমি আপাতত কিছুই দিচ্ছি না, এনে দিচ্ছি। ওকে, এখন এই জিনিসটা তো আমার টেবিল ফর্মে নাই। কিভাবে বুঝলাম টেবিল ফর্মে নাই? এখানে ক্লিক করলাম, দেখেন এখানে টেবিল ডিজাইন কিছুই আসতেছে না, কিন্তু আমি এখানে ক্লিক করি, দেখেন টেবিল ডিজাইন, একটা নতুন ট্যাব। তার মানে আমার এই ডাটাটা যদি আমার ডাইনামিক করতে হয়, মানে অটোমেশন করতে হয়, পরবর্তীতে এন্ট্রি দিলে যাতে এখানে হিট করে, তার জন্য আমি এটাকে টেবিলে রূপান্তর করব। ওকে, টেবিলে রূপান্তর করার জন্য সে আগের মতো যে কোনো একটা সেলে ক্লিক করে আমরা কন্ট্রোল টি দিতে পারি।
তাহলে এই যে দেখেন সে অটোমেটিকলি এই রেঞ্জটা ধরে নিল। এবার বলতেছে যে টেবিলের মধ্যে তোমার কি হেডার আছে? হ্যাঁ আমার অবশ্যই হেডার আছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখেন এইটা টেবিলের আন্ডারে চলে আসলো। এখন আমি পরবর্তী যদি এন্ট্রি দেই তাহলে সে অটোমেটিকলি, দেখেন আমি যদি দেই 2 তারিখ 5 মাস 2025, অটোমেটিকলি মে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আর এটাও যদি আমি ক্লিক করি টেবিল ডিজাইনের আন্ডারে চলে আসছে, মানে আমার এই ডাটাগুলো টেবিলের আন্ডারে চলে আসছে অটোমেটিক। এবার অ্যামাউন্ট দিচ্ছি ধরেন 500, এটা দিচ্ছি আমি ইন্টারনেট বিল। এবার অটোমেটিকলি এক্সপেন্স চলে আসছে, এতক্ষণ এনে ছিল, তার মানে আমার কাজ অনেকটা সহজ হয়ে গেল। এইবার আমি কিছু ডামি ডাটা তৈরি করে রেখেছিলাম যাতে আমি আমার ফরম্যাটটা রেডি করতে পারি। আমি ডামি ডাটাটা এখান থেকে দেখেন কন্ট্রোল শিফট একসাথে চেপে রেখে, প্রথম সেলে আছে আমি কিন্তু প্রথম সেলে, কন্ট্রোল শিফট একসাথে চেপে রেখে রাইট অ্যারো আবার ডাউন অ্যারো, তাহলে আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। এইবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবারও বলছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি কোথায় এই যে এন্ট্রিগুলো, ধরেন এখানে আমার অনেক এন্ট্রি, পুরো সেপ্টেম্বর পর্যন্ত এন্ট্রি আছে, ডামি এন্ট্রি, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এগুলোও কিন্তু আমার টেবিলের আন্ডারে চলে আসছে, আমি এখানে ক্লিক করি দেখেন টেবিল ডিজাইনের আন্ডারে। ওকে, তার মানে এই জিনিসগুলো আমার ডাইনামিকলি সব কিছু বসে গেল। এই হয়ে গেল আমাদের ধরেন একটা এন্ট্রি। এতটুকু কি ক্লিয়ার আপনারা? জি ক্লিয়ার। আচ্ছা, এখানে কঠিনের কিছু নাই। এবার খেয়াল করেন, আমি আসি আমার ড্যাশবোর্ডের এরিয়া। এখন এতটুকু অন্তত সবাই পারেন আমি আশা করি, যে সেলগুলো কালার কিভাবে করে। কালার করার জন্য এখানে যেই সেল কালার করবেন সেখানে এই যে বালতির মধ্যে এসে রং ঢেলে দেন, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আবার যদি ধরেন কোনো কেসে, এই যে যেমন এটা আমি মার্চ করতে চাচ্ছি, ধরেন এই যে সেলগুলো আলাদা, তো আমি এটা একসাথে সিলেক্ট করে আমি এখানে মার্চ করে দিচ্ছি, এই যে হোম থেকে এই যে মার্চ সেন্টার, তাহলে এটা আমার একটা সেলের মধ্যে হয়ে গেল। এটাকে আমি চাইলে অ্যালাইনমেন্ট প্রথমে দিয়ে দিতে পারি। ওকে, আবার এই জিনিসটাকেও আমি মার্চ করে দিচ্ছি, মার্চ প্রথমে এনে দিচ্ছি, হয়ে গেল। এবার খেয়াল করেন এই জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন। এখানে জাস্ট লিখে দিলাম, লিখে কারেন্ট ডেট টেক্সটে লিখবেন, জাস্ট টাইপ। হ্যাঁ, এখানে বেশি কিছু করিনি। আর হচ্ছে এই ফরম্যাটটা আপনারা রেডি করে নেবেন, তো তারপরে দিয়ে দিব। এখন এখানে বলতেছি ইয়ার টু ডেট মান্থলি ব্রেকডাউন, আমি মান্থলি একটা ব্রেকডাউন আনবো। আর এখানে ইয়ার টু ডেট ক্যাটাগরি ব্রেকডাউন। এখন এইখানে আমি দিচ্ছি আমার ধরেন এই দুইটা সেল আমি প্রথমে মার্চ করে দিচ্ছি, এটা মার্চ করে দিলাম। মার্চ করে দিয়ে এখানে লিখলাম আমি ইনকাম। ওকে, ইনকাম, তাহলে আমার পুরো মাসের অনুযায়ী আমি ইনকাম বের করব। ওকে, এখন এক্সেল কিন্তু ভেরি মাচ বলতে পারেন ইন্টেলিজেন্স। এখন আমি জানুয়ারি দিলাম, যেহেতু দেখেন আমি শর্টকাট দিব না, 3টা দিব না, কারণ আমার এন্ট্রির মধ্যে কিন্তু কয়টা আছে, ফুল ফুল নেম আছে মাসের। তাহলে আমি 3টা দিলে, আমি যদি ড্র্যাগ করি এইভাবে, দেখেন খেয়াল করেন, আমি যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে সে আমাকে কিন্তু কিভাবে ফিল সিরিজ দিচ্ছে, অর্ধেক নামে দিচ্ছে। এখন যদি আমি লুক আপ করে আনি তাহলে কিন্তু হবে না, ম্যাচ করবে না। তাই আমি পুরো নামটাই আমি দিচ্ছি, হ্যাঁ, জানুয়ারি। ওকে, এবার জানুয়ারি দিয়েই আমি কন্ট্রোল চেপে রেখে ধরেন এভাবে টান দিচ্ছি, কন্ট্রোল চেপে রাখলেও হয় না, এভাবে টান দিয়ে এটা ফিল সিরিজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে অপশন থেকে ফিল সিরিজ, তাহলে সিরিজ ফিল হয়ে গেল। দেখেন জানুয়ারি একটা এক্সট্রা চলে আসছে, আমি এটা ডিলিট করে দিলাম, তাহলে জানুয়ারি থেকে আমার ডিসেম্বর পর্যন্ত চলে আসলো। এইবার আমার এইখানে একটু আমি এখানে টোটাল বের করব, ধরেন টোটাল 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 ইনকাম। ওকে, টোটাল ইনকাম। আর এই পাশে হচ্ছে আমার এভারেজ ইনকাম। মাসুম ভাই একটু কাইন্ডলি ওনার মাইকটা অফ করে দিবেন। টোটাল ইনকাম, এভারেজ ইনকাম, এইটা আমি বোল্ড করে দিচ্ছি। দেখেন এটা আমি বোল্ড করে দিচ্ছি যাতে আলাদা থাকে, এই দুইটাও আমি বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি ছোট করে দিই, জি। ওকে, এভারেজ ইনকাম। এইবার খেয়াল করুন, এটার ফরম্যাটিংটা যেহেতু ইনকাম একটা ভালো দিক, আমি এটা গ্রিন কালার করে দিচ্ছি। হ্যাঁ, আর চাইলে টেক্সটটাকে আমি হোয়াইট করে দিতে পারি। এইবার এই জায়গাটুকে আমি একটু কালার করে দিই,
গ্রিনের একটু লাইট ভার্সনটা দিলাম, ওকে, একবারে লাইটটা, তাহলে একটু ফরম্যাটিং হয়ে গেল। এখন দেখেন যে আমি যদি আমার এন্ট্রির ক্ষেত্রে আসি, যে আমি কি বের করব, যে জানুয়ারির ইনকাম বের করব, তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করতে পারি যে জানুয়ারির শুধু ইনকাম গুলো যোগ করব? সামিক। এখানে কয়টা শর্ত আছে আগে প্রশ্নটা বুঝেন তো, কয়টা শর্ত আছে এখানে? জানুয়ারি মাসের খরচও আছে, আবার ইনকামও আছে, খরচও আছে ইনকামও আছে। তাহলে আমি হয়তো যদি একটা যোগ করতাম যে শুধুমাত্র ইনকাম গুলো যোগ করো, তাহলে কি কয়টা কয়টা শর্ত হতো? একটা। শুধুমাত্র ইনকামের কথা বললে দেখেন, শুধুমাত্র ইনকাম যোগ করো এখান থেকে, ইনকাম, তাহলে একটা শর্ত হতো ইনকামটা যোগ করবো, এক্সপেন্সটা যোগ করবো না। এখানে একটা শর্ত গেল। দ্বিতীয় শর্ত গেল কি, যে প্রত্যেকটা মাস ওয়াইজ যোগ করতে হবে। ধরেন জানুয়ারি মাসের যোগফল বের করতে হবে আমার, হ্যাঁ সাপোজ, তাহলে আমার জানুয়ারি মাসের, তাহলে এটা কয়টা শর্ত হয়ে গেল বলেন তো? যে প্রত্যেকটা মাসের আর হচ্ছে ইনকাম, দুইটা শর্ত। তাহলে আমার এখানে সাম ইফ হবে না সাম ইফস হবে? সাম ইফস হবে। সাম ইফস। একের বেশি শর্ত হলে আমরা সাম ইফস ব্যবহার করবো, আর একটা হলো সাম ইফস করবো, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। এবার আমরা সাম ইফস করছি, ঠিক আছে? সাম ইফস, সাম রেঞ্জ, সে চাচ্ছে যে কোন জায়গা থেকে তুমি যোগ করবা। আমি আমার এন্ট্রিতে চলে যাচ্ছি। আচ্ছা মাসুম, রেকর্ডিংটা কি অন করেছিলেন? রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হচ্ছে। হচ্ছে ঠিক আছে, ওকে, সরি ফর ইন্টারাপ্ট। আমরা কোথায় ছিলাম? এখানে। আচ্ছা আমরা আবার করতেছি। সামি, যে সাম রেঞ্জ কোথায় আমরা যোগ করব? আমরা এন্ট্রির মধ্যে সাম রেঞ্জ কোনটা বলেন তো? এই যে অ্যামাউন্টের জায়গাটা, তাই না? অ্যামাউন্টের জায়গাটাই তো আমি সাম করব, যোগ করব কি ভ্যালুগুলো না? তাহলে দেখেন এটা কি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেওয়ার দরকার আছে? না। টেবিল ফর্মে থাকলে সবচেয়ে সুবিধাটা কি দেখেন, আমি কার্সারটা উপরে নিয়ে আসলাম আর অ্যারোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অ্যারোটা চেঞ্জ হয়ে গেলে এই যে কালো হয়ে গেছে, একটা ক্লিক করব, দেখেন পুরোটা সে নিয়ে নিচ্ছে অটোমেটিক। আমি তো রেঞ্জও সিলেক্ট করতেছি না, জাস্ট ক্লিক করলাম, কমা দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ, শর্ত রেঞ্জ, শর্তর রেঞ্জটা কি? প্রথম শর্ত কি, আমার ইনকাম কোথায় খুঁজবো বলেন তো? ইনকাম কোন রেঞ্জের মধ্যে খুঁজবো বলেন তো? ইনকাম আর এক্সপেন্স। এই যে এই রেঞ্জের মধ্যে খুঁজবো। তাহলে এটা রেঞ্জ, যেহেতু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, এই যে রেঞ্জটা, ঠিক আছে, এই রেঞ্জটা কমা দিচ্ছি। শর্তটা কি, এই রেঞ্জের মধ্যে কি খুঁজবো, কি শর্ত খুঁজবো? এই শর্তের মধ্যে আমি ড্যাশবোর্ডে আসি, এসে আমার এই ইনকামটা দিয়ে দিচ্ছি, এই যে এই ইনকামটা, এই ইনকামটা উপরের হেডিংটা দিয়ে দিচ্ছি। হেডিংটা না দিলে আপনি কোটেশনের মধ্যেও দিতে পারেন, কোটেশনের মধ্যে ইনকাম লিখে দিলেও হবে, অথবা আমি যেহেতু এখানে ইনকাম লেখা আছে আমি এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ সিলেক্ট করে দিলাম। আচ্ছা আমি ফর্মুলা নিচে নামালে তো এটাও নিচে নামে যাবে, তাহলে এটাকে আমি ফিক্স রাখবো কি রাখবো না বলেন তো? এটা অবশ্যই ফিক্স রাখবো। F4 দিয়ে ফিক্স করে দিলাম, যাতে আমার এই যে এই জিনিসটা নিচে না নামে। এই জিনিসটা বুঝতে হবে, একটু বুঝার আছে যে আমার জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো তো ক্রাইটেরিয়া নামবে, কিন্তু এটা নামবে না, এটা ফিক্সড ইনকামের উপরেই আমি কিন্তু শর্তটা দিচ্ছি। এবার কমা দিলাম, দেখেন শর্ত রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2। দ্বিতীয় শর্তটা কি, আমার মাস, এই যে মাসের উপর বের করবো না, মাসটা কোথায় আছে, এই রেঞ্জটা কোথায়? এন্ট্রির মধ্যে এই যে রেঞ্জটা, মাসের রেঞ্জটা আমি দিয়ে দিলাম। দ্বিতীয় শর্তের রেঞ্জ আমার এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দ্বিতীয় শর্তের রেঞ্জ 2, আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, পুরোটা নিয়ে নিল। কমা দিচ্ছি। দ্বিতীয় শর্তটা কি, আমি ড্যাশবোর্ডে আসলাম, এসে দেখেন শর্তটা হচ্ছে আমার এই যে জানুয়ারি, তাই না? আমার এটা হচ্ছে জানুয়ারি, এই যে জানুয়ারিটা তুমি খুঁজবা। এবার আমার কিন্তু শর্ত দুইটা ফিল আপ হয়ে গেল। প্রথমটা আবার একটু পড়ি আমরা, যে সাম ইফ কোথায় করব, আমরা যোগ করলাম, সাম রেঞ্জ দিলাম, তারপরে আমরা আসলাম কি ক্রাইটেরিয়া রেঞ্জ, শর্ত নাম্বার 1, 1 নাম্বার শর্ত কি দিলাম, ইনকাম এক্সপেন্সের রেঞ্জটা দিয়ে দিলাম। 1 নাম্বার শর্ত কোনটা, ইনকাম দিলাম, এটা ফিক্স করে দিলাম যাতে এটা নিচে না নামে। এবার দ্বিতীয় নাম্বার শর্ত, জানুয়ারি ফেব্রুয়ারি কোথায়, এই যে আমরা শর্তটা দিয়ে দিচ্ছি, ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে, হ্যাঁ। তারপরে আমরা দ্বিতীয় শর্তটা কি, শর্তটা হচ্ছে এই যে মাসটা, এটা ফিক্স থাকবে কি ফিক্স থাকবে না একটু বলেন তো? চেঞ্জ হবে না এটা চেঞ্জ হবে, এটা বলুন, ভুলুন, সমস্যা নেই, এটা চেঞ্জ হবে না, কারণ আমি এটা ড্র্যাগ করে নামাবো, ইনকামটা ইনকামের জায়গায় থাকবে। আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে সে ক্রাইটেরিয়াটা চেঞ্জ হবে। আমি জাস্ট এন্টার দিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখেন আমার জানুয়ারি মাসের আমার কিন্তু ইনকামটা চলে আসলো জানুয়ারি মাসের। এবার আমি জাস্ট এই যে
ছোট্ট একটা ডট আছে না, এখানে ডাবল ক্লিক করে দিলাম, দেখেন সে কিন্তু পুরো নিয়ে আসলো আমার আমার সেপ্টেম্বরের পরে আর কোনো ডাটা নেই, তাই এখানে 0 আসছে। ওকে, আমি আর কোনো এন্ট্রি দেইনি। এখন এই জায়গাটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমার ফরম্যাটটা হচ্ছে যে এটা কালার থাকবে। এখন দেখেন আমার ইনকামটা বের করে নিয়ে আসলাম। এবার সেম ভাবে আমি এই জায়গায় মার্ক সেন্টার করে দিচ্ছি। এই জায়গায় আমি বের করব কি এক্সপেন্স, এক্সপেন্স এক্সপেন্স বের করব। আর এখানে জানুয়ারি ফেব্রুয়ারি আবার উঠানোর দরকার নেই, আমি দেখেন জাস্ট কপি পেস্ট করলেও করা যায়। আচ্ছা দেখেন তো, ইনকাম যে জিনিসটা আমরা লক করেছিলাম এখানে ফর্মুলাতে লক করে দিয়েছিলাম ইনকামটা, এই যে কোথায় জানো ইনকামটা এখানে লক করে দিয়েছিলাম, এই যে ইনকামটা, ঠিক আছে। আচ্ছা এটা কি আমি ডান পাশে আনতে পারি? যে আমি যদি ফর্মুলাটা ডান পাশে আনি তাহলে এটা এক্সপেন্সে চলে আসবে। দেখেন আমি বি এর এটা খুলে দিচ্ছি, এই যে মানে আমার কলামটা আমি খুলে দিচ্ছি, কলামটা এই যে কেটে দিলাম, কলামটা রো ফিক্স থাকবে, যে 10 নাম্বার রো থেকে সে নামবে না, নিচে নামবে না, রোটা ফিক্স। দেখেন রোটা ফিক্স, এই যে 10 এর আগে লক, কিন্তু বি এর আগে লক নেই, মানে বি থেকে সে সি তে যেতে পারবে, ডি তে যেতে পারবে, এই পাশে ফর্মুলাটা যাবে, নিচে নামবে না। আচ্ছা এটা যদি আপনাদের খুব কঠিন লাগে তাহলে আপনাদের এইভাবে করার দরকার নেই। ওকে, আমি জাস্ট বিটা লকটা খুলে দিলাম, তাহলে হচ্ছে কি এই ফর্মুলাটা এভাবে ড্র্যাগ করছি, সেই জিনিসটা কিন্তু যাতে আমার কলামটা চলে আসে, আমি এই পুরোটা সিলেক্ট করে কপি এন্ড এখানে এসে পেস্ট করে দিচ্ছি। দেখেন খরচ চলে আসছে এখানে, দেখেন এই যে এটা এক্সপেন্সে চলে আসে অটোমেটিকলি। কিভাবে? এই যে আমি মানে জাস্ট এটা যদি না যে থাকে তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটা কিভাবে করবেন? ডিলিট ডিলিট করে দিচ্ছি, এটা ইজি ওয়ে, আসলে এইভাবেই করে, কলাম লক করে দেওয়া, ছেড়ে দেওয়া। আমার এটা যেহেতু পুরোটা ফিক্স ছিল আমি ওইভাবেই করে দিচ্ছি। ওকে, পুরোটা ফিক্স ছিল। হ্যাঁ, এভাবে যদি করেন তাহলে এইভাবে করতে পারেন, কপি আর পেস্ট, তাহলে দুইবার করতে হবে। যেমন দেখেন এখানে আসলে এই যে যেহেতু ফিক্স, এটা পুরো ফিক্স এই পাশেই রয়ে গেছে, আমরা এই ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে আমরা জাস্ট এক্সপেন্স এনে দিব, তাহলে এটা ফিক্স করে দিতে হবে, আবার F4 দিয়ে ফিক্স করে দিলাম। ওকে, এবার হয়ে গেল। সেম জিনিস কিন্তু, বুঝতে পেরেছেন এই জায়গাটা কিভাবে হয়েছে? কপি পেস্ট, জাস্ট আমি জি, জায়গাটা বোঝা চেঞ্জ গেছে। করে দিলাম। ওকে, এবার আমি এখান থেকে এসে আবার সেম করে কপি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন এটা কি হবে আমার সেভিংস এর মধ্যে ফর্মুলাটা তো এটা হবে না। বলেন তো কি ফর্মুলা হতে পারে, বলেন তো কিভাবে বের করব? এটা একবারে বেসিক নলেজ। ইনকাম থেকে এক্সপেন্স ইনকাম থেকে এক্সপেন্স মাইনাস হতে পারে। আচ্ছা, ইনকাম মাইনাস এক্সপেন্স, তাহলে এটার জন্য কোনো ফর্মুলা লাগবে না, আমি জাস্ট ইকুয়াল দিলাম, দিয়ে এই যে ইনকামের সেলটা মাইনাস দিয়ে দিলাম আমার এক্সপেন্সের এই সেলটা, ইনকাম থেকে এক্সপেন্স জানুয়ারি মাসে বাদ দিয়ে দিলাম, এই যে চলে আসলো। এই ফর্মুলাটাই আমি নিচের দিকে নামিয়ে দিই, তাহলে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু সাথে সাথে নামবে। দেখেন ক্লিক করি, এই যে ফর্মুলাও নিচে চলে গেছে, টোটালটাও সাথে নামছে। ওকে, তাহলে আমি সেভিংসটাও পেয়ে গেলাম, সেভিংসটা আমি ইয়েলো কালার করে দিচ্ছি, এটা বোল্ড করে দিচ্ছি। এবার খেয়াল করেন এই যে টোটাল ইনকাম, এটা এভাবে থাকুক, এই জিনিসটা এভাবে থাকুক। এটা যেহেতু রেড কালার, আমি রেড কালার কাছাকাছি একটু কিছু আছে এখানে এটা করে দিলাম। আর এটা ইয়েলো কালার, যেহেতু উপরে আমার হেডিং, এটা ইয়েলো কালারের কাছাকাছি কিছু একটা একবারে লাইট কালার করে দিলাম। ওকে, এবার আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দরভাবে ফরম্যাটিং করতে পারি। কিভাবে? আউটসাইড বর্ডার দিয়ে দিলাম, তাহলে এটা আউটসাইড বর্ডার হয়ে গেল। আবার এই জায়গাটা সিলেক্ট করে আউটসাইড বর্ডার করে দিলাম। ওকে, আউটসাইড বর্ডার থাকলো। এটাও সেম, আউটসাইড পুরোটা সিলেক্ট করে আমরা আউটসাইড বর্ডার, আবার সেম ভাবে এটাও করে দিচ্ছি আউটসাইড বর্ডার, এই জায়গাটাও আউটসাইড বর্ডার। এবার খেয়াল করেন যে আমার যে ইনকাম গুলো আছে পজিটিভ দিকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং, কালার স্কেল দিয়ে দিলাম, এই যে ডাটাবার্সে যেহেতু আমার এটা গ্রিন কালার, তাহলে আমার ইনকামটা গ্রিন কালারে রাখলাম, দেখছেন। এবার চাইলে আমি এক্সপেন্সটা, এটা তো রেড কালার থাকার কথা,
তাহলে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ আসলাম হোম থেকে, এটা ডাটা বার্সে এসে আমি রেড কালার করে দিচ্ছি, আর সেভিংসটা আমি এখান থেকে এসে কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে এটা আমি ইয়েলো কালার করে দিচ্ছি আমার সেভিংস। ওকে, তাহলে এইভাবে আমার ফরম্যাটিং হয়ে গেল। সাম ইফ দিয়েই কিন্তু আমার এগুলো কাজ শেষ। এবার আসি টোটাল ইনকাম। টোটাল ইনকাম মানে কি, এই সবগুলো যোগ করলে টোটাল ইনকাম হয়ে গেল। আমরা শর্টকাটে করতে পারি, অথবা এই যে এখান থেকে সাম আছে, দেখেন হোম ট্যাব থেকে এই যে কর্নারে অটো সাম, জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করলে এন্টার দিয়ে দেন, অটো সাম হয়ে গেল, যোগ হয়ে গেছে। এটা একটু বড় করে দিই আমরা, ফন্টটা 14 করে দিলাম, করে এটা bold। এটাও দিয়েছি, যাতে পড়া যায়। দশমিক দিয়ে দশমিক দেখেন ডেসিমাল নাম্বার চলে আসছে, ডেসিমাল নাম্বারটা আমরা এখান থেকে ছোট করে দিতে পারি, বাদ। ঠিক আছে, জাস্ট নাম্বার ফরম্যাটিংটা এখান থেকে করে নিলাম, হোম থেকে এখানে। সেম ভাবে এই ফর্মুলাটা যদি দেখেন, এখানে দেখেন এভারেজ ইনকাম। এভারেজ ইনকাম আমরা কি ফর্মুলা ব্যবহার করতে পারি বলেন তো? এভারেজ জন্য তো বলেন। সূত্রই আছে, রুলস। এভারেজ করলাম, এভারেজ অ্যাভারেজ ফরম্যাট। এভারেজ এভারেজ আমরা এই পুরোটা করলাম ধরে। এটা কি কারেক্ট অ্যান্সার কিনা কেউ বলতে পারবেন? দেখেন আমি না কিভাবে ভাইয়া, করলাম, basically আমি আবার এখানে তো দেখাচ্ছি, অক্টোবর নভেম্বর delete দিচ্ছি, ডিসেম্বর তো নাই। ইকুয়াল, হ্যাঁ এভারেজ, এভারেজ ফর্মুলা দিচ্ছি, দিয়ে এই জায়গাটা দিয়ে দিচ্ছি। এখন এভারেজ ফর্মুলা কিভাবে কাজ করতেছে দেখেন, যে আমার এই সবগুলো সে যোগ করে এইখানে যতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করতেছে। এটা কিন্তু 12 দিয়ে ভাগ করছে, কিন্তু আমার দেখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো কিন্তু আমার এন্ট্রি হয়নি। তাহলে এই এভারেজটা কি ঠিক আছে? 12 দিয়ে ভাগ করাটা কি ঠিক হবে? না, জি না, না, এটা ঠিক হয়নি। কোনো মতে 12 দিয়ে ভাগ করাটা আমার মতে ঠিক হবে। তিনটা এখানে করতে হবে। আমরা এভারেজটাকে কন্ডিশনে ফেলাতে পারি। আচ্ছা দেখেন, এভারেজটাকে আমরা কন্ডিশনে ফালিয়ে দিই একটু। এভারেজটাকে এভারেজ না দিয়ে আমরা এখানে লাগিয়ে দিলাম এভারেজ ইফ, এটাও কন্ডিশন। এভারেজ ইফ রেঞ্জটা এটাই থাকলো, কিন্তু একটা কমা দেন সাথে, তাহলে ক্রাইটেরিয়া চাচ্ছে, শর্ত কি, এভারেজ ইফ শর্তটা কি, শর্ত দিয়ে দিলাম ধরেন তুমি এভারেজ করবা, কোথায় কখন এভারেজ করবা সেটা কোটেশন মার্কের মধ্যে দেখেন গ্রেটার দেন একটা চিহ্ন দিয়ে দিলাম, এই পাশে ফাঁকা মানে কি, এই পাশে বড়, ধরেন দরজাটা খুলে আছে এখানে, এটা বড়, এবার 0 দিয়ে দিচ্ছি, আবার কোটেশনটা ক্লোজ করে দিচ্ছি। এই জিনিসটা একটু বুঝেন, যে তুমি এভারেজ করো, এভারেজ ইফ দিয়ে দিলাম, যে এই রেঞ্জটার মধ্যে এভারেজ করবা, কিন্তু শর্তটা কি, ক্রাইটেরিয়াটা কি, একটা কমা দেওয়ার সাথে সাথে যে এটা যদি 0 থেকে বড় হয়, মানে এই রেঞ্জটার মধ্যে যদি 0 থেকে বড় হয় তাহলে তুমি এভারেজ করবা, না হলে করবা না। এবার দেখেন ভ্যালুটা কিন্তু আমার চেঞ্জ হবে, আমি এন্টার দিয়ে দিচ্ছি, এবার দেখেন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? নাম্বার ফরম্যাট, কোন টেক্সট ফরম্যাট না, তাহলে এখানে কোটেশন দেওয়ার মানেটা কি? কোটেশন না দিলে কি হবে না? কোটেশন না দিলে এরর আসে, কারণ এক্সেল বলতেছে আপনাকে, কারণ শুধু নাম্বার থাকলে প্রবলেম ছিল না, আমি তো এখানে একটা চিহ্ন অ্যাড করতেছি, দেখছেন এই যে গ্রেটার দেন, এজন্য আমার কোটেশনটা কিন্তু অ্যাড করতে হচ্ছে, বুঝতে পেরেছেন? এই চিহ্নটার কারণে তো আমার কোটেশন দেওয়া লাগবে। ক্লিয়ার? দিবে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে সে শুধুমাত্র এখন এই 0-র উপরে যা থাকবে তা দিয়ে কিন্তু সে এভারেজ করে দিবে। এবার এই ফর্মুলাটাকেই আমি কিছুই করব না, এটা জাস্ট কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি। দেখেন এটা লকের কিছু নাই, বিদায় এটা সবগুলো এখানে চলে আসছে, আবার এখানে পেস্ট করে দিচ্ছি। এটা কিন্তু এরর না, দেখেন এই জিনিসটা কিন্তু এরর না, এটা একটু বড় করে দিলেই চলে যাবে, জায়গা হচ্ছিল না বিদায় এরকম হ্যাশ হ্যাশ দেখাচ্ছিল। এখন আমার ইনকাম, আচ্ছা এইটার ফর্মুলাটা যদি আমরা একটু করে দেই, এটা রেড কালার ছিল, একটু করে দিচ্ছি, এটা ছিল আমার ইয়েলো কালার, ইয়েলো কালার। ওকে, এতটুকু তো সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এবার দেখেন ক্যাটাগরি ওয়াইজ ব্রেকডাউন আমি বের করব। ক্যাটাগরি ওয়াইজ ব্রেকডাউন এটাও আমি মার্চ করে দিচ্ছি, যে আমার ক্যাটাগরি ওয়াইজ ব্রেকডাউন বের করব। এখানে আমি দিচ্ছি আমার ইনকাম, ইনকাম দিচ্ছি, আর এখানে দিচ্ছি ধরেন আমার পার্সোনাল যে ইনকামের যে সোর্স গুলো,
ইকুয়াল যদি দেই, দেখেন একটা মজার জিনিস, ইকুয়াল যদি দেই, এখানে আমি যদি এই সেলটা সিলেক্ট করি ইকুয়াল দিয়ে, জাস্ট সে আমার স্যালারি পর্যন্ত নিয়ে আসছে এখানে। হ্যাঁ, জাস্ট ইকুয়াল দিয়ে ওই সেলটা দিয়ে দিলাম, ওই সেলে যা আছে তাই সমান সমান দেখাবে, সমান সমান তুমি ওই সেলটা দেখাও, সে দেখাই দিল। একটু ড্র্যাগ করে নিচের দিকে ফর্মুলাটা নামতেছে, দেখেন অফিস ডিপোজিট, এর তো ইনকাম, এ পর্যন্ত ইনকাম। আর যদি ড্র্যাগ করে নিচে অন্যগুলোও নিয়ে আসবে, কিন্তু এই রেন্ট তো খরচ, তাই এটা আনতেছি না। এবার ইনকাম এই কয়টা আছে আমার, এই কয়টা থাকুক। এবার এটাও আমি মার্চ করে দিলাম, এটা হচ্ছে আমার এক্সপেন্স, জিনিসটা আমার এক্সপেন্স, মার্চ করে দিলাম এক্সপেন্স। এবার ইকুয়াল দিয়ে তাকে আমি চিনিয়ে দিলাম, ধরেন যাতে আমি টাইপ না করি, না লিখি। এক্সপেন্সটা আমার রেন্ট থেকে শুরু হয়েছিল না, রেন্ট থেকে, এই ঘর থেকে দিয়ে আমি এটা নিচের দিকে একটু র্যাক করে দিচ্ছি, দেখেন এই যে জিরো, এগুলো তো নাই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, জাস্ট নিয়ে চলে আসলাম। এইবার ইনকামটা আমি স্যালারি, শুধুমাত্র স্যালারির ইনকামটা আলাদাভাবে বের করব। এটাও কিন্তু দুইটা কন্ডিশনে চলে আসলো, যে তুমি ইনকাম বের করো কিন্তু শুধুমাত্র স্যালারির ইনকামটা বের করো। তাহলে ইনকামও বের করতে হবে, স্যালারিও বের করতে হবে, দুইটা জিনিস শর্ত। আবার সেম আমরা সাম ইফ ইউজ করতেছি, সাম ইফস দিয়ে দিলাম। সাম রেঞ্জ, সাম রেঞ্জ কোনটা, এই এন্ট্রির মধ্যে আমি কোন অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টগুলো আমি সাম করব, সাম রেঞ্জ আমি দিয়ে দিচ্ছি এটা। এবার এই জিনিসটা দেখেন, সাম রেঞ্জ কমা দিচ্ছি, রেঞ্জ 1 কি, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ধরেন আমার ইনকাম শুধুমাত্র এই রেঞ্জটা দিয়ে দিলাম, এই শর্তের মধ্যে ইনকাম থাকতে হবে, কমা দিচ্ছি। ড্যাশবোর্ডে আসলাম, এই ইনকামটা এটা ফিক্স করে দিচ্ছি F4 দিয়ে। এবার কমা দিচ্ছি। শর্ত নাম্বার 2, 2 নাম্বার শর্ত কি, যে স্যালারি, এই রেঞ্জটা আমি কোথায় পাবো, এই রেঞ্জটা আমি পাবো এন্ট্রির মধ্যেই, দেখেন স্যালারি কোথায় আছে, এই যে এখানেই তো আছে ক্যাটাগরির মধ্যে, এটা দিলাম, কমা দিলাম। এবার শর্তটা কি, শর্তটা হচ্ছে আমার এই যে স্যালারি, ক্লিয়ার, এন্টার দিয়ে দিচ্ছি। তাহলে আচ্ছা, এখানে জিরো আসছে, কোথাও কি ভুল করেছিলাম আমরা, ক্যাটাগরি ড্যাশবোর্ড, স্যালারি কি কোনো ইনকাম ছিল না এখানে, ইনকাম ড্যাশবোর্ড, ওকে, আমরা দেখতেছি আমার এন্ট্রির মধ্যে কোনো স্যালারি বাবদ ইনকাম আছে কিনা, সিলেক্ট করে স্যালারি আছে, বহুত আছে, তার মানে আমার ফর্মুলায় কোথাও ভুল হয়েছে, ক্লিয়ার ফিল্টার, ড্যাশবোর্ড, ডিলিট। এখানে ইকুয়াল দিলাম, সাম ইফস রেঞ্জ, সাম রেঞ্জ হচ্ছে আমার এই অ্যামাউন্টটা, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, শর্ত রেঞ্জ, এই যে ইনকাম আর হচ্ছে এক্সপেন্স। অথবা আমি এইভাবেও দিতে পারি যে আমি প্রথমে স্যালারিটা খুঁজবো, ধরেন এই রেঞ্জের মধ্যে স্যালারিটা খুঁজবো, ড্যাশবোর্ডে এসে স্যালারি, কমা দিচ্ছি। শর্ত নাম্বার 2, 2 নাম্বার শর্ত, রেঞ্জটা কোথায়, রেঞ্জটা হচ্ছে আমার ইনকাম অথবা এক্সপেন্স, এখানের মধ্যে কমা দিচ্ছি, কমা দিয়ে শর্ত 2 কি, 2টা হচ্ছে আমার ইনকাম, এই ইনকামটা আমি কি ফিক্স করে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে প্রবলেমটা কোথায়, ইনকামের সাথে, ও দেখেন ইনকামের বানানটা ম্যাচ করতে পারতেছে না, দেখছেন, সিরিয়াস ইস্যু, আমার বানানটা ভুল গেছে জাস্ট, এজন্য সে কিন্তু আউটপুট দিয়ে খেয়াল করেছেন। তার মানে হয়তো আপনার এইটা কোটেশন মার্কের মধ্যে আপনার ইনকাম লিখে দিতে হবে, না হয়তো এমন এক জায়গায় সেল দিতে হবে যে এই সেল ওইটার সাথে মিলে, শর্তটার সাথে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি নিচের দিকে ড্র্যাগ করে দিচ্ছি, দেখেন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ইনকাম বের হয়ে আসছে। অফিস ডিপোজিটের জিরো দেখাচ্ছে, দেখি আমার অফিস ডিপোজিটের আসলে কি কোনো ইনকাম নেই। আমি এখানে ক্যাটাগরিতে এসে সিলেক্ট, না দেখেন অফিস ডিপোজিটের কোনো এন্ট্রি নেই আমার অফিস ডিপোজিটের, তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। কিন্তু এইবার এটা কিন্তু আমার টোটাল ইনকাম, তাই তো, টোটাল ইনকাম। তাহলে আমি একটু ফাস্ট আগাচ্ছি, ঠিক আছে, সাম করে দিচ্ছি, এই জিনিসটা আমার টোটাল ইনকাম, বোল্ড করে দিচ্ছি, 14 করে দিচ্ছি এটা। এবার এক্সপেন্স সেম ভাবে করব, এই যে এই ফর্মুলাটাই কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এটা জিরো আসতেছে, আমরা এই যে লক করে দিছিলাম ইনকাম, এটা এক্সপেন্সে নিয়ে আসবো, তাহলে আমার ফর্মুলাটা সেম ভাবেই থাকলো। এটা জাস্ট এক্সপেন্স সিলেক্ট করে এক্সপেন্সে ক্লিক করে আমি F4 দিয়ে লক করে দিলাম। ওকে, এবার দেখেন এক্সপেন্স চলে আসলো, এটা আমি নিচে নামিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন?
জি ভাইয়া। টোটাল কস্ট। আমি কিন্তু বড় বড় অনেক ফর্মুলা ইউজ করিনি, কালকে যা শিখেছি আমরা সেটাই কিন্তু করেছি। টোটাল কস্ট বা এক্সপেন্স যাই বলেন, এটা আমরা সাম দিয়ে দিলাম এখানে। ওকে, যোগ হয়ে গেল। এই ফরম্যাটটাই আমি এখানে পেইন্ট করে এখানে দিয়ে দিলাম। আর এইগুলো বোল্ড বোল্ড একটু কালার ফরম্যাটিং করে নেই, ফাস্ট ফরওয়ার্ড আগাচ্ছি। ইনকাম যেহেতু আমার গ্রিন, কালার সাদা, এক্সপেন্স আমার রেড, এর মধ্যে কালার সাদা করে দিলাম। এই জিনিসটাই আমরা আউট বর্ডার, ওকে এটা আউট বর্ডার করে দিলাম। তবে এই জিনিসটা কালারটা একটু চেঞ্জ করে দিই, লাইট কালার এটা। আর এই জিনিসটা আউট বর্ডার, এটা লাইট কালার, আর হচ্ছে আউট বর্ডার। ওকে, হয়ে গেল। এবার খেয়াল করেন টোটাল ইনকাম, আমাদের যে ইনকামটা হয়েছে এটা জাস্ট ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই যে এই সেলটা, এটাই তো আমাদের টোটাল ইনকাম, তাই না? এন্টার দিয়ে দিলাম, দেখেন টোটাল ইনকাম চলে আসলো। এটার ফরম্যাটিং আমার করা, আপনি এই যে সাইজটা একটু বড় করে দিবেন, দিয়ে আপনার এই টেক্সটের কালারটা, ফ্রন্টের কালারটা গ্রিন করে দিবেন, হয়ে গেল। এক্সপেন্স ইকুয়াল দিলাম, এক্সপেন্সটা কোনটা, এই যে আমার এক্সপেন্স, টোটাল এক্সপেন্স। আচ্ছা, এখানে আমার কিন্তু লেখাটা একটু কারেকশন করতে হবে, টোটাল ধরেন এক্সপেন্স, আচ্ছা থাকলো, তাহলে টোটাল এক্সপেন্স আমার চলে আসলো। এবার টোটাল সেভিংটা আমরা কিভাবে করতে পারি? হইলে এখান থেকে ডাইরেক্ট এই যে টোটাল সেভিংটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, নয়তো এই জিনিসটা যদি নাও চাই তাহলে এই যে ইনকাম মাইনাস এটাও দিতে পারি, সেম জিনিসই আসবে। ওকে, এটা বড় করে দিবেন, ফরম্যাট এই যে অক্ষরটা বড় করে দিবেন, বোল্ড করে দিবেন, তাহলেই হয়ে গেল। আর এটা বিডিটি লেখাটা কিভাবে আনছি সেটা অনেকের কোশ্চেন থাকতে পারে। এটা হচ্ছে আমার সেভিংস, ওকে দেখেন বিডিটি লেখাটা কিভাবে আসছে, এটা কিন্তু টেক্সট না, দেখেন কিভাবে আনছি। এটা যদি দেখাই 10, নরমাল 10, আর যদি এখানে লিখি বি ডি টি 10, তাহলে এটা কিন্তু টেক্সট, এটা কোনো কারেন্সি না। কিন্তু কারেন্সিতে চেঞ্জ করার জন্য দেখেন, আমি যে কোনো সেলের মধ্যে কোনো সংখ্যা যদি থাকে, এখানে কন্ট্রোল 1 দিব, কন্ট্রোল 1 সাথে সাথে আমার কারেন্সির একটা ফরম্যাট আমি করতে পারি কন্ট্রোল 1 প্রেস করে, অথবা আমরা এখান থেকেও করতে পারি, এই যে হোম থেকে এই যে কর্নারে ক্লিক করলে সেমটা চলে আসবে। কারেন্সিতে এসে দেখেন সিম্বল চাচ্ছে, কি সিম্বল দিবেন আপনি? আমি সিম্বল দিব বিডিটি, ধরেন সাপোজ বিডিটি, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বি লিখলাম, আবার বি লিখলাম, আবার বি লিখলাম। আচ্ছা, বি এর মধ্যে একটু নিচে আসি, দেখেন বিডিটি অপশন পেয়ে যাবেন, বি লিখলাম, বি লিখলে বিডিটি, ওকে দিয়ে দিলাম, এটা ওকে করে দিচ্ছি। বিডিটি 10, এটা কিন্তু 10ই আছে, কিন্তু সাথে দেখেন অটোমেটিকলি বিডিটি দেখাচ্ছে, এটা কারেন্সিতে হয়ে গেছে। আর এটা দেখেন বিডিটি 10, এটা টেক্সট, বিডিটি 10 ম্যানুয়ালি লেখা, আর এটা হচ্ছে আমার কি 500 লিখলে 500 বিডিটি। বুঝতে পেরেছেন কিভাবে আনলাম? ক্লিয়ার? এই জিনিসটা একটু রিক্যাপ করবে, এই তো ধরেন আমার 1000 টাকা, এখন এইটা যদি আমি লিখি বিডিটি 1000, তাহলে এটা কিন্তু আমার টেক্সট, বিডিটি 1000 মানে আমার লেখা, জাস্ট লেখা, আমি টাইপ করে লিখছি, এটা কারেন্সি না। এখানে ধরেন 1000 দিয়ে দিলাম, আমি 1000-এর সাথে আমি কন্ট্রোল দিয়ে আমি বাড়িয়ে নিচ্ছি, ধরেন এগুলো আমার টাকা, এগুলো আমি কারেন্সি করতে চাই, এটা আমার টাকা, বিভিন্ন কারেন্সি হতে পারে, আমি চাইলে ডিফল্ট ভাবে এখানে ডলার দিতে পারি, যে এটা ডলার ইউএসডি, ঠিক আছে এটা আমার ডলার, কিন্তু ডলার না, আমি তো বাংলাদেশি টাকা ইউজ করি। তাহলে ডলারটা কিভাবে চেঞ্জ করবে? হোম থেকে এখানেও আসতে পারেন, মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, অথবা এগুলো সিলেক্ট করে কন্ট্রোল 1 প্রেস করেন, কন্ট্রোল 1 প্রেস করে এখানে আসেন কারেন্সিতে। কারেন্সি কি কারেন্সি লাগবে আপনার? ডলার লাগবে না, আমি এখানে ক্লিক করে বি লিখলাম, বি লিখার সাথে সাথে দেখেন একটু নিচে আসলে বিডিটি বাংলাদেশি টাকা, বিডি টাকা, ওকে দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর। এখানে আরেকটা চমৎকার জিনিস আপনাদের দেখাই, এখানে বিডিটি 1000, এই যে দেখেন 1000 লেখা, কিন্তু এখানে পাশে বিডিটি, আর এইটা লেখা বিডিটি 1000, এটা টেক্সট আর এটা হচ্ছে আমার কারেন্সি। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখেন এইটা আরেকটা ফরম্যাট করি, এই লেখাটাকে যদি আমি ফরম্যাট করি, ধরেন এই লেখাটাকে কন্ট্রোল 1 প্রেস করলাম,
এখান থেকে এসে কারেন্সির মধ্যে দেখেন এই যে এটা একটা ভ্যালু আছে যে ব্র্যাকেট দিয়ে বিডিটি রেড কালার, এটা সিলেক্ট করে দিলে কি হয় দেখেন, ওকে দিয়ে দিলাম। এখানে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতেছি না, কিন্তু আমি যদি দেখেন এখানে দেই যে -50, কি বুঝলেন? যে আমার নেগেটিভ ভ্যালু রেড কালার অটোমেটিক হয়ে যাচ্ছে, মাইনাসে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে এই ফরম্যাটটা কিভাবে কাজ করে, Ctrl+1, এই যে জাস্ট রেড কালার ব্র্যাকেট দেওয়া মানেই তো আমরা মাইনাস বুঝি অ্যাকাউন্টিং এর ভাষায়, রেড কালার। তাহলে মাইনাসে থাকলে সে আমাকে কি রেড কালার দেখাবে, যে কোনো যদি ফিগার আউট মাইনাস হয়ে যায় এইভাবে সে আমাকে খরচ দেখাবে যে এটা খরচ। ওকে, তাহলে আশা করি আপনারা এতটুকু অন্তত বুঝেছেন। ক্লিয়ার এতটুকু সবার? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এইবার কারেন্ট ডেট, হ্যাঁ, এই একটা জিনিসটা চাইলে কথা ছিল। বলেন। ভাই আপনি জায়গায় ওই যে আপনার যে টোটাল এক্সপেন্সটা ওইটা ক্যাটাগরি ওয়াইজ যে এক্সপেন্স ওইটার সাথে আলাদা আর কি। এটা জি জি জি, টোটাল যে কস্ট, এটার সাথে আচ্ছা আচ্ছা টোটাল কস্ট, আর এই যে আপনার মান্থলি যে কস্ট এটা আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা তাহলে ফর্মুলায় কোথাও একটা মিস্টেক হচ্ছে, আমরা দেখি। এটা ডিলিট করে দিলাম। ইকুয়াল সাম ইফস নিয়ে আসলাম, সাম রেঞ্জ এন্ট্রি, সাম রেঞ্জ হচ্ছে ধরেন আমার এইটা, কমা দিচ্ছি, ক্রাইটেরিয়া রেঞ্জ এইটা, কমা দিলাম। এক্সপেন্স, আমার এক্সপেন্স কোথায় থাকবে ড্যাশবোর্ডে, এই যে এক্সপেন্স, এটা লক করে দিচ্ছি। এবার কমা দিচ্ছি শর্ত নাম্বার 2, শর্ত নাম্বার 2 আমি ক্যাটাগরি খুঁজবো, ক্যাটাগরি খুঁজলাম, কমা দিলাম, শর্ত নাম্বার 2 হচ্ছে আমার ক্যাটাগরি। ওকে, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এটা নামাচ্ছি, ইকুয়াল সাম, রেঞ্জটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এইটা, তার মানে আমার এইখানে কোনো একটা মিস্টেক আছে ফর্মুলার মধ্যে। আমরা এই ফর্মুলাটা একটু চেক দিই। ওকে, এক্সপেন্স সাম ইফস সাম রেঞ্জ, এই রেঞ্জটা সাম করব। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 হচ্ছে ধরেন আমার এই শর্ত, এক্সপেন্স, এটা কমা দেওয়া হয়নি, শর্ত এটা, কমা এক্সপেন্স, এরপর কমা রেঞ্জ হচ্ছে 2, রেঞ্জ 2 এটা, কমা ড্যাশবোর্ড জানুয়ারি। ওকে, এন্টার দিয়ে দিচ্ছি। এটা লক করি, এটা জানুয়ারিতে এক্সপেন্স 0, ইকুয়াল সাম ইফস, একটু ধীরে ধীরে দিই, কোথাও একটা মিস্টেক হচ্ছে। এন্ট্রি সাম করব আমি এইখানে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, শর্ত রেঞ্জ 1, শর্ত রেঞ্জ হচ্ছে আমার এন্ট্রিজে এসে শর্ত হচ্ছে আমার, সরি মান্থ, এটা হবে শর্ত, শর্তটা দিলাম। ড্যাশবোর্ডে এসে এটার মধ্যে আমি ম্যাচ করাবো শর্ত এইটা, কমা দ্বিতীয় শর্ত হচ্ছে আমার, এটা একটু সরিয়ে নিই, দ্বিতীয় শর্ত আমার এইটা, কমা শর্ত নাম্বার 2 এক্সপেন্স, এটা ফিক্স করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা E11, আপনি এটা এখন করেন এছাড়া ক্রাইটেরিয়া 1টা, ক্রাইটেরিয়া 1, আপনি আবার করেন। ওকে ওকে ওকে, ধীরে করি একটু, তাড়াহুড়া করলেই সমস্যা। সাম রেঞ্জ আমি দিচ্ছি এটা, কমা দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, শর্ত আমার একটা রেঞ্জ, এটা কমা দিলাম।
ক্রাইটেরিয়া হচ্ছে আমার জানুয়ারি, এটার মধ্যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ওকে, দিয়ে F4, এটা F4 হবে না, সরি F4 দিব না, এটা কমা দিচ্ছি। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমার এক্সপেন্স, কমা 2 নাম্বার শর্তটা কি, এক্সপেন্স, দিয়ে F4, এটা F4 থাকবে। এবার আসছে, ওকে। এবার আমরা টোটাল করি দেখি। সাম, এই ফর্মুলাটাই মেবি ভুল হয়েছিল, সাম, এই জায়গাটা সাম করে দিচ্ছি। আচ্ছা, কোন এন্ট্রি কি এখানে চলে আসছে যেটা আমার ইনকামের মধ্যে আছে? ট্রান্সপোর্ট, ইন্টারনেট বিল, আদার্স, ডকুমেন্ট। ডাটা এন্ট্রি এটার সামটা করি। যেটা ওইটা একটু ফিল্টার করে দেখি ওইখানে কোনো ইনকাম এক্সট্রা চলে আসছে কিনা। হুম, এন্ট্রি এখানে ড্যাশবোর্ড, পার্সোনাল, এন্ট্রিজ, এক্সট্রা এন্ট্রিজ, এখানে কোনো ফিল্টার করা তো নেই আপাতত। এক্সপেন্স, সিলেক্ট অল, এখানে ক্যাটাগরি, সিলেক্ট অল, ওকে। দুইটা ফর্মুলাই ঠিক থাকার কথা, এইটা আমি দিয়ে দিলাম এক্সপেন্স। আচ্ছা, এইখানে দেখি পার্সোনালের মধ্যে কোনো এক্সপেন্স ইনকাম ভুল আছে কিনা। স্যালারি, ইনকাম, 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 রেন্ট এক্সপেন্স, 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 ওকে, সব তো ঠিকই আছে। এখানে যদি আমি চেক করি একটু এক্সপেন্স গুলো, ক্যাটাগরির মধ্যে বেবি, ডক্টর, ইন্টারনেট বিল, আদার্স, শপিং, ট্রান্সপোর্ট, ঠিক আছে। আচ্ছা, এক্সপেন্সটা আমি এখান থেকে ফিল্টার আউট করে আমি চাইলে যোগটা দেখতে পারি। এখান থেকে এক্সপেন্স গুলো দেখি কত। এক্সপেন্স 65,100, এত, শুধু এক্সপেন্স গুলো। তার মানে আমার উপরের হিসাবটা কিন্তু ঠিক আছে, এই যে এটা যেটা বের হয়েছিল সাম, তার মানে আমার ভুল নিচেরটায়। সামই সাম করলাম, এইটা এটা ঠিক আছে আমার। আমি এখান থেকে কিন্তু এক্সপেন্স গুলো দেখতে পারলাম যে কোনটা। আর এটার ফরম্যাট আমার লাগবে না, এটার ফরম্যাট আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা নরমাল ফরম্যাট থাকবে। এটা কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুল, সিলেক্টেড সেল, ওকে। এইখানে আমার প্রবলেমটা হয়েছে কোথাও, আমি এটা ডিলিট করে দিই। ইকুয়াল সাম ইফস, সাম ইফ সাম রেঞ্জ, সাম রেঞ্জ এন্ট্রি সে সাম রেঞ্জ দিয়ে দিলাম, কমা, শর্ত নাম্বার 1 কি, শর্ত নাম্বার 1 হচ্ছে আমার ইনকাম না এক্সপেন্স, এটা দিলাম। এটার মধ্যে ড্যাশবোর্ডে এসে এক্সপেন্সটা দিলাম, F4 দিলাম, কমা। এবার আমার দ্বিতীয় রেঞ্জটা কি হবে, ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে কমা দিলাম, দিয়ে ড্যাশবোর্ডে এসে এটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি, ওকে। এবার এটা টেনে দিলাম। কিছু কি চেঞ্জেস আসছে? ফর্মুলা অ্যাকুরেট, বাট কোথায় একটা প্রবলেম। আমি ইকুয়াল দিয়ে সাম দিচ্ছি, প্রবলেমটা কোথায়? চেঞ্জ করে দেখুন প্রবলেমটা এখানে আসলে কোন আচ্ছা, জায়গাটায়। রেন্ট, বেবি, ট্রান্সপোর্ট, ফুড, এন্টারটেইনমেন্ট, ডক্টর, শপিং, ইন্টারনেট বিল, আদার্স, আদার্স ঠিকই আছে, কিন্তু আমার ফর্মুলাও ঠিক আছে। কোনো একটা গ্লিচ নাকি এখানে? আমি ইকুয়াল দিচ্ছি সাম, ধরেন অন্য কোথাও সেলে দেই সাম। আচ্ছা, ভালো কথা, আমরা পিভট টেবিল দিয়ে চেক করে দেখতে পারি। ক্রস চেক এভাবে দেওয়া যায়, ইনসার্ট পিভট টেবিল, পিভট টেবিল দিয়ে এক্সিস্টিং ওয়ার্কশিট, ওকে দিচ্ছি।
নিউ ওয়ার্কশিট দিয়ে একটা চেক করার জন্য। হ্যাঁ, আমার অ্যামাউন্ট গুলো কই, ক্যাটাগরিগুলো রোতে দিলাম, এক্সপেন্স আর হচ্ছে ভ্যালু, এটা আমরা কলামে দিচ্ছি, দিয়ে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি ভ্যালু। দেখেন ইনকাম আমার এক্সপেন্স এত, ইনকাম এত, সবই ঠিক আছে, শুধুমাত্র ক্যাটাগরিটা বাদ দেই, ইনকাম এক্সপেন্স রোতে দেই, ইনকাম আর হচ্ছে এক্সপেন্স ঠিক আছে, কিন্তু ফর্মুলা আমার ঠিক আছে, বাট নিচের কেন প্রবলেম হচ্ছে? ভাই ওটা অ্যামাউন্টটা যদি দেখেন না, আমি দেই, আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ আমি দেখি, ক্যাটাগরি ওয়াইজ এখানে বেবি দুইটা আছে, দেখছেন প্রবলেমটা কোথায়? হ্যাঁ, এখানে দেখেন এটা কপি করে নিয়ে একটা একটা বেশি হয়ে গেছে, হয়তো কোনো স্পেস বা কিছু একটা হয়ে গেছে, যেটা প্রথম এন্ট্রিটা আমি দিয়েছিলাম না, এই যে এটার সাথে ওইটা মিল হচ্ছে না, এই যে কেটে দিলাম একটা স্পেসের কারণে, দেখেন কত প্রবলেম। এবার ড্যাশবোর্ডে আসি, এটা 50 টাকা হবে না, আমি তো 500 দিয়েছিলাম নাকি, না 50 দিয়েছিলাম বেবি। এবার আসি, এটা রিলোড দেই, ডাটা রিফ্রেশ অল, দুইটা বেবি কেন? দুইটার স্পেলিং কি আলাদা দেখতেছে? আপনি মেনুতে গিয়ে এটা সিলেক্ট করে দেখেন, এখানে একটা ফিল্টার করে দেন মেনু। ওকে ওকে, এন্ট্রিজ বেবি, এখানে আবার একটা দেখাচ্ছে, এটা মনে হয় কোনো গ্লিচ ভাইয়া, আই থিঙ্ক কোনো গ্লিচ, তবে আমি অরিজিনাল ফাইলটা দিয়ে দিব, এটা হবে না। দেখেন বেবি একটা এখানে দেখাচ্ছে, বাট ওইখানে দুইটা শো করতেছে, কোনো গ্লিচ হবে এক্সেলের। আমি ফরম্যাটটা দিয়ে দিব না, আশা করি এটা হবে না, আপনাদের টাইম এখানে ওয়েস্ট করে লাভ নেই, ফর্মুলা সব ঠিক আছে, আমার খরচও ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা আমি আপাতত এখানে রাখছি, প্রবলেম হওয়ার কথা না। ওকে, ফরম্যাটটা দিয়ে দিলাম। ওকে, এটা বোল্ড করে দিচ্ছি, বোল্ড 14। আচ্ছা, এইভাবে আমরা করে নিতে পারি, ঠিক আছে ভাইয়া। আর এইটা কোনো একটা গ্লিচ অন্তত হয়েছে, যেটা ফর্মুলাও সব ঠিক আছে, বাট এটা কেন হচ্ছে বুঝতে পারতেছি না বেবির, এই ভাইয়া এন্ট্রিটাই আমি ডিলিট করে এখানে দিচ্ছি। যে বেবিটা আছে প্রথম, যেটা 500 যেটা, আর একটা যে হ্যাঁ বেশি অ্যামাউন্ট, তো যেটাতে 500 যেটা রিফ্লেক্ট করতেছে ওইটাকে কপি করে যদি ওইখানে বসাই দিই তাহলে তো দুটো এক হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, এক হওয়ার কথা, তবে এইটা আমি এখানে কিন্তু পাচ্ছি না। দেখেন দুইটা বেবি, যে আমি আপনাকে এখানে জাস্ট ওকে দিয়ে দিচ্ছি যে এটা কেন গ্লিচ। ক্যাটাগরিতে আসলাম, দেখেন বেবি কিন্তু একটা, দুইটা না, না হলে কিন্তু দুইটা বেবি থাকতো, আমার দুইটা বেবি হলে আমি একটাতে আরেকটা ক্লিক করে দিয়ে দিতাম, একটা বেবি আছে, এটা গ্লিচ। কিন্তু আমি যদি পিভট টেবিলে আসি, আমার দুইটা বেবি দেখাচ্ছে, প্রবলেম আছে কোথাও। এখান থেকে আমি ডাটাটা রিফ্রেশ দিই, এবার একটা আছে, অ্যামাউন্ট দেখি, দেখেন ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমাদের আমি নেক্সট টপিকে যাচ্ছি, এটা ফর্মুলা ঠিক আছে। আমি যদি দেখাই আমার যেটা আমি করেছিলাম, হ্যাঁ এখানে কিন্তু অ্যাকুরেট কাজ করবে, এখানেই কোনো একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা অন্তত এই জিনিসগুলো একটু দেখে নিব না। ফর্মুলা ঠিক আছে, ফর্মুলা ঠিক থাকলে এটা হয়ে যাবে আপনাদের, আশা করি। হ্যাঁ, এই প্রবলেমটা হবে না এন্ট্রিগুলো ঠিক থাকলে। এখন এই জিনিসটা দেখেন, ব্যাকগ্রাউন্ড গুলো আমি চেঞ্জ করার জন্য কি করতে পারি, ভিউতে গিয়ে গ্রিড লাইনটা বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু সব সাদা হয়ে গেল, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এবার এন্ট্রিগুলোতে এসে এটা ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন নেই, ডিলিট। এন্ট্রিগুলোতে এসে এটা চাইলে আপনি গ্রিড লাইন বন্ধ করতে পারেন, পার্সোনাল এটাও চাইলে গ্রিড লাইন বন্ধ করে দেন। ডামি ডাটাগুলো রয়েছে, ডামি ডাটার মধ্যেই কোনো একটা ঝামেলা আছে, না হলে আসলে এরকম হইতো না। হয়তো কোনো জায়গায় খরচটা অন্যভাবে আছে, ইনকামের মধ্যে আছে, দেখবেন কোনো একটা প্রবলেম আছে ডামি ডাটার মধ্যে, এটা ক্লিন করা লাগবে। এখন এতটুকু তো অন্তত সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা দেখেন, এবার কারেন্ট ডেট বের করার জন্য আমাদের একটা ফাংশন আছে, টুডে ফাংশন। ইকুয়াল দিলাম টুডে, টুডে টুডে আমাদের আজকের দিন দেখায়, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। আর এইখানে পার্সেন্টেজ অফ মান্থ, মানে আমার কত পার্সেন্ট চলে গেছে মাসের, এটা বের করার জন্য আমি ইকুয়াল দিলাম, ধরেন পাশে বের করতেছি, এটা আপনারা ওই সেলে বের করবেন, ইকুয়াল
ইকুয়াল ধরেন আমরা কিভাবে করতে পারি, ধরেন আজকে মাসের কত তারিখ, 27 তারিখ না, এটা কত মাস ভাই, 31 মাস, 31 মাস না, 30 মাস। তাহলে আমি 30 দিয়ে ভাগ করতেছি, 27 তারিখ 30 দিয়ে ভাগ করি, হোম পার্সেন্টেজ 30 না 31, 30%, প্রায় 90% চলে গেছে আমার। আর 31 মাস হইলে প্রায় 87%। ওকে, ক্যালেন্ডার কি বাইরের ডেট ধরে নাকি? আমি দিলাম আমার ডে ফাংশন, ডে ডে সে আমাকে বুঝায় যে এইখানের যে ডেটা, সেই ডেটা সে আমাকে দেখাবে, ধরেন 27 তারিখ দেখাবে। 27 তারিখে আমি ম্যানুয়ালি না দিয়ে ভেবে দিলাম যে যেই তারিখ হোক না কেন ডেটা এখানে দেখাবে। 27 তো আমি ম্যানুয়ালি টাইপ করছি, এটা ম্যানুয়ালি করবে না, এখান থেকে ডেটা নিবে। ভাগ দিব কি দিয়ে? এন্ড অফ মান্থ, মানে মাসের শেষ তারিখ দিয়ে। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, এন্ড অফ মান্থ, এই দেখেন ইও মান্থ, এটা দিলাম, ডাবল ক্লিক, স্টার্ট ডেট আমি মাসটা চিনিয়ে দিতে হবে, তাহলে মাসটা চিনিয়ে দিব মাস দিই, মান্থ, মান্থ এইটা দিয়ে দিব, মানে এখানে যেটা থাকবে সেই মাসটাই সে নিবে, সেটা দিয়ে ভাগ করবে। দেখেন প্রথমে দিলাম কি, দিনটা সে নিয়ে আসবে, এটা দিয়ে ভাগ করবে কোনটা, মাসের শেষ, শেষের মাস, মাস দিয়ে দিলাম চিহ্নিত করে, এখানের যা আছে সেই মাসটা নিবে। ওকে, দিয়ে আমি এন্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, মিসিং অপারেশন ক্লোজিং, একটা ক্লোজিং দিতে হবে। আচ্ছা, মান্থ হচ্ছে কারেন্ট মান্থের জন্য আপনি চাবেন 0 দিতে পারেন, একটা দিয়ে এন্টার দিয়ে দিন, 87%। অথবা 0টা যদি আমরা না দেই, মান্থ আরেকটা ক্লোজিং দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি, এটা হবে না, কারণ মান্থ আরেকটা দিতেই হবে, 87%। এন্ড অফ মান্থ এভাবে সব মাসকে 31-এ কাউন্ট করছে? আমি ট্রাই করে দেখি, ধরেন আমার এখানে মাসটা, তারিখ আমি ম্যানুয়ালি দিই, টুডে ফাংশন না দিয়ে, আমি দিচ্ছি 5 তারিখ হচ্ছে 5 মাস, 15 তারিখ দিই, 15 তারিখ 5 মাস হচ্ছে 25 সাল। ওকে, এটা দিচ্ছি, এটা 48%। যদি আমি দেখি মে মাসের কি অবস্থা, আমাদের মে মাসের 31 মাস, হ্যাঁ ফর্মুলা ঠিক আছে। ক্যালেন্ডারে তো কোনো প্রবলেম হবে না। আপনার যদি দেখি, আমরা মনে হয় ডেসিমেল সংখ্যাটা কমে যাওয়ার কারণে এটা দেখাচ্ছে আর কি। আমি যদি টুডে ফাংশন ইউজ করতাম, টুডে ইকুয়াল টুডে ফাংশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ, 87% না, আমি ডেসিমেলটা যদি আমি বাড়িয়ে দিই, দেখছেন এজন্য সে কিন্তু 87 দিচ্ছে। একদিন বেড়ে গেলেও কিন্তু 90, 91, 92 দিয়ে দিবে। যদি আমি 28 তারিখ দিতাম তাহলে এভাবেই দিত, 28 9 25, তাহলে 90% দিয়ে দিচ্ছে। দশমিকের কারণে সে কিন্তু 87% দিচ্ছে। ওকে, এই ফর্মুলাটা আমি বাইর করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা আপনারা একটু দেখে নেবেন, এটা বুঝাতে গেলে সময় লাগবে প্রচুর। আমি ইকুয়াল না, স্পেস দিয়ে আমি পেস্ট করে দিই, পেস্ট, আর এটা একটা স্পেস দিয়ে দিই, এভাবেই সেভ করে দিয়ে দিব না আপনাদের ফরম্যাটটা। হ্যাঁ, সেভ দিলাম। এতটুকু তো অন্তত ক্লিয়ার আপনারা, এতটুকু অপশনাল, চাইলে করতে পারেন নাইলে নাও করতে পারেন, এতটুকু আসলে ম্যান্ডেটরি না। কারেন্ট ডেটের সাথে কত পার্সেন্ট আপনার মাস চলে গেছে এটা দেখার প্রয়োজন নেই, বাট এই জিনিসটা করলেও আপনার হয়ে যাবে ডেইলি ট্র্যাকিংটা। শুধুমাত্র এই 4-5টা ফর্মুলা দিয়ে কিন্তু করা যায়। সামিট ফর্মুলা কি করলাম, সামিট ফর্মুলা, টেক্সট ফর্মুলা, এক্স লুকআপ ফর্মুলা, গতকাল যা শিখেছি সেটা অ্যাপ্লাই করেই কিন্তু এটা বের করেছি। হ্যাঁ, এইবার আমাদের কিছু সময় আছে, আমরা তাহলে অ্যানালাইসিস কিছু দেখি, যে আসলে এই যে ফর্মুলা ছাড়াও যে অ্যানালাইসিস করা যায় সেই জিনিসগুলো কিভাবে করতে পারি।
আমি আমার এখানে দিয়ে রেখেছিলাম মান্থলি বাজেট, পার্সোনাল বাজেট, পিভট টেবিল, দিস পিসি, আমাদের কি পিভট টেবিলটা দেখাবেন? হ্যাঁ একটু পিভট টেবিলটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। হ্যাঁ এটাই চাচ্ছিলাম দেখালে ভালো হয়। আচ্ছা, এখানে ধরেন আমার কাছে একটা ডাটা সেট আছে, একটু দেখিয়ে দিই, কারণ 11টা পর্যন্ত আমি ক্লাস নিব, 15-20 মিনিট একটু আপনাদের একটু জিনিস দেখিয়ে দিই। হ্যাঁ আপনাদের সুবিধা হবে। আমি এগুলো সব ডিলিট করে দিই এখন যা আছে। আচ্ছা আপাতত থাকুক, আমি ডিলিট করতেছি না। এখানে দেখেন অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার নেম, কান্ট্রি, স্টেট, সিটি, রিজিয়ন, সেল, প্রফিট। এখন আমরা কোনো জিনিস সবসময় আমি বলেছিলাম যে আমরা অটোমেশন করার জন্য আমরা কিন্তু টেবিল ব্যবহার করব, টেবিল ফর্ম, তাহলে আমাদের পরবর্তীতে যদি ডাটা ইনপুট দেওয়া হয় আমাদের কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমি আমার কথা মতো এটা কন্ট্রোল টি দিয়ে টেবিলে নিয়ে নিচ্ছি, মাই টেবিল হ্যাজ হেডার। ওকে, টেবিলে নিয়ে নিলাম, যে কোনো একটা ফরম্যাট নিয়ে নিচ্ছি। দেখেন এইখানে হেডিং মানে কি, পিভট টেবিল একটা পাওয়ারফুল ফাংশন এক্সেলের, যেটা কিনা ক্যালকুলেশন ছাড়াই আমার বড় ডাটা সামারাইজ করে আমাকে দিতে পারে, একটা দ্রুত রেজাল্ট বের করে দেয়। আর দেখেন এক্সেলে কিন্তু নতুন নতুন জিনিস যুক্ত হয়, যে কুইক অ্যানালাইসিসে যদি আমি যাই, আমি যদি পুরো টেবিলটা সিলেক্ট করি, দেখেন পুরো টেবিলটা সিলেক্ট করলাম, কুইক অ্যানালাইজ, সে এটা কিন্তু এআই বলতে পারেন, এর মধ্যে সে আমাকে একটা মানে ই করে দিচ্ছে, দেখেন চার্টও কিন্তু তৈরি করে দিতে পারে, যে আমার কি পরিমাণ সেল, প্রফিট বাই স্টেট, বা কোন স্টেটে কি পরিমাণ প্রফিট হয়েছে, তারপরে মানে কিছু সাজেশন দিচ্ছে আমাকে, শো অল, মানে 37টা রেজাল্ট দিচ্ছে সে আমাকে। দেখছেন আমার এই ডাটা সেট সে রিড করে, যে রিজিয়ন অনুযায়ী কি পরিমাণ সেল, আমার যদি কোনো কিছু পছন্দ হয়, ধরেন প্রফিট, যদি হেল্পফুল মনে হয় আমি কিন্তু এটা ইনসার্ট করলেই আমার চলে আসবে আলাদা একটা টেবিলে। ফ্রিকোয়েন্সি সেলস, মানে আমার প্রত্যেকটা জিনিস দেখেন কিভাবে সে আমাকে কিন্তু দিচ্ছে, যে আমার কান্ট্রি ওয়াইজ কিন্তু প্রফিট দিচ্ছে। আমি চাইলে এখান থেকে কিন্তু নিতে পারি, কিন্তু যদি না আমার এখান থেকে সাজেশন আমার ভালো লাগতেছে না, আমি ম্যানুয়ালি করতে চাই, সে কিন্তু আমাকে চার্ট সহ মেক করে দিচ্ছে। এটা হচ্ছে একটা সুন্দর জিনিস যেটা আমাকে সাজেশন দেয়, মাঝে মাঝে ব্যবহার করি, কাজ দ্রুত হয়ে যায়। এখন খেয়াল করেন এখানে প্রত্যেকটা জিনিস হেডিংটা খেয়াল করেন। এই হেডিংটা যখন আমি পিভট টেবিলে চলে যাব, পিভট টেবিলের ইন্টারফেসটা এরকম, যে আমি ইনসার্ট থেকে পিভট টেবিলে আসলাম, এসে নতুন একটা ওয়ার্কশিট নিতে পারেন, একটা আলাদা ওয়ার্কশিটে হবে অথবা এক্সিস্টিং নিতে পারেন। আমি নতুন একটা ওয়ার্কশিটে নিচ্ছি, নতুন একটা ওয়ার্কশিটে আসলো, এই হেডিং গুলাই কিন্তু এখানে চলে আসছে, সেম হেডিং গুলো আমার এখানে চলে আসছে। এখন পিভট টেবিল করে কি, এই হেডিং মানে কি, এইখানে যত আন্ডারে ডাটা আছে সবগুলো নিয়ে আসে। আমি কিভাবে আসলাম, এখানে থেকে ইনসার্ট থেকে পিভট টেবিল কোথায় নিব, নতুন একটা ওয়ার্কশিটে নিব। আমার এই পিভট টেবিলটা আসার কারণে দেখেন আমার এটাকে বলে ফিল্ড লিস্ট, পিভট টেবিলের ফিল্ড লিস্ট। আমি যদি যাই, এটা যদি বাইরে ক্লিক করি চলে যায়, আবার যদি এখানে ক্লিক করি তাহলে পিভট টেবিল ফিল্ড চলে আসে। এটা ডিফল্ট ভাবে অনেকের এইভাবে থাকে, আমি এইভাবে কাজ করতে কমফোর্ট ফিল করি না, তাই বিধায় আমি লেআউটটা এইভাবে রাখি যাতে আমার অনেকগুলো কলাম আমি এখানে দেখতে পারি। খেয়াল করেন এখানে ফিল্টার, রো, কলাম, ভ্যালু, চারটা জিনিস আছে। রো মানে কি, রো মানে আমরা বুঝি যে 1 2 3 4 5 6 এগুলো, আর কলাম মানে আমরা কি বুঝি, এ বি সি ডি ই এফ, এইভাবে হচ্ছে কলাম। তা আমি যদি কোনো জিনিস কলামে দেখতে চাই, ধরেন কলামে দেখতে চাই, তাহলে সে আমাকে কলাম আকারে দেখাবে। আর যদি চাই না আমি কলাম আকারে দেখবো না, আমি এটা রো আকারে দেখবো, আমি জাস্ট টেনে রোতে ছেড়ে দিলাম, আমার সবগুলো দেখেন স্টেট গুলো আমাকে কি রোতে দিয়ে দিচ্ছে। এটা ইউনিক, কিন্তু এটা ইউনিক। আবার দেখেন আমার কান্ট্রি, এন্ট্রির দিকে যদি আমি তাকাই, দেখেন একটা কান্ট্রি কতবার আসছে, জার্মানি কতবার আসছে, ইন্ডিয়া কতবার আসছে, আসছে না? তো এখানে কান্ট্রিটা যদি আমি রোতে দিয়ে দিই, সবগুলো একবার করেই আসছে। এই কান্ট্রির ভিতরে ধরেন আমি সেলস দেখতে চাচ্ছি, তাহলে আমি ভ্যালুতে টেনে সেলসটা ছেড়ে দিলাম, দেখেন প্রত্যেকটা কান্ট্রির সেল কিন্তু আমাকে দেখাচ্ছে। আচ্ছা এই কাজটা যদি আমি ফর্মুলা দিয়ে করতাম, সামিফ দিয়ে করতাম না সেলটা, যে কোন কান্ট্রির সেল কত আলাদাভাবে সাম করে দেখাতাম,
কত সময় লাগতো বলেন? অনেক সময় না? জি ভাইয়া। জি। এটা জাস্ট কি করলাম, ড্রাগ এন্ড ড্রপ, কান্ট্রিটা ছেড়ে দিলাম রোতে, সেলটা ছেড়ে দিলাম ভ্যালুতে, সে আমাকে সামে দেখাচ্ছে। এখন চাচ্ছি যে না আমি সামেও দেখবো না, এভারেজে দেখবো, তাই না? তাহলে এই যে এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে গিয়ে ভ্যালু ফিল্ড সেটিং গিয়েই দেখেন আপনি চাইলে এভারেজ করতে পারেন। এভারেজ সেল দেখাচ্ছে প্রত্যেকটা কান্ট্রির। আপনি যদি চান না আমি এভারেজে দেখবো না, আমি ম্যাক্সিমাম সেল দেখবো প্রত্যেকটা কান্ট্রিরই, তুমি ম্যাক্সিমাম সেলটা আমাকে দেখাবো, তাহলে সে আমাকে ম্যাক্সিমাম সেলটা দেখাবে। আমি যদি না মিনিমাম মিনিমাম দেখতে পারি, চাইলে আমি কাউন্ট করে দেখতে পারি যে কয়বার ট্রানজেকশন হয়েছে এই কান্ট্রির মধ্যে। জার্মানিতে 18টা ট্রানজেকশন হয়েছে, ইন্ডিয়াতে 18টা, এভাবে এভাবে আমরা করতে পারি। তাহলে আমি আপাতত সামে রাখলাম। আবার দেখেন এই জিনিসটা যে একবারই নেওয়া যায় বিষয়টা এরকম না, আমি প্রফিটটাও চাইলে এখানে দিতে পারি। তাহলে আমি দেখতে পারতেছি ইজিলি এক নজরে যে আমার অস্ট্রেলিয়ার সেল কত, এর মধ্যে আবার প্রফিট কত, তাই না? এক নজরে দেখতে পারতেছি। আবার যদি আমি চাই যে না আমি প্রফিটটা দেখবো না, প্রফিটটা টান দিয়ে আমি বাইরে ছেড়ে দিব, শেষ, চলে গেল। এবার যদি চাই সেলটা আরেকবার আনবো, সেটাও সম্ভব, সেলটা আবার দিয়ে দিলাম, সেল আবার চলে আসলো। কিভাবে আসতেছে? এটা অটোমেটিক, অটোমেটিক ক্যালকুলেশন, ম্যাজিক। আবার রাইট ক্লিক করলেই এখানে দেখেন শো ভ্যালু এস কিছু অপশন আছে। শো ভ্যালু এস আসলেই গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, টোটালের কত পার্সেন্ট আসলে সেল হয়েছে দেখেন। আমি যদি খেয়াল করি অলমোস্ট কাছাকাছি এই দুইটা সেল, তাহলে দেখেন 28.14%, 28.88%, ইন্ডিয়ার বেশি, এটার কম একটু। 100%-এর মধ্যে ইন্ডিয়া এত পার্সেন্ট সেল করেছে, 100%-এর মধ্যে স্পেন মাত্র 4% সেল অর্জন করতে পারছে। তো এইভাবে আমরা কিন্তু ডিফারেন্স গুলো দেখতে পারি। আবার যদি বলি না আমার এটা লাগবে না, আমি বের করে দিলাম। এখন যদি বলে অস্ট্রেলিয়ার ইন্ডিভিজুয়াল রিপোর্টটা আমাকে দাও, আমার বস বললো অস্ট্রেলিয়ার তো রিপোর্ট তুমি বের করলা, এটার ইন্ডিভিজুয়াল একটা সামারি দাও অস্ট্রেলিয়ার কি কি হয়েছে। তাহলে আমি একটু ডাবল ক্লিক করলেই অস্ট্রেলিয়ার যত সেল আছে দেখেন, অস্ট্রেলিয়ার যত ডাটা আছে সব আমাকে সে আলাদা করে দিয়ে দিচ্ছে ডিটেইলস, ডিটেইলস ফর কান্ট্রি অস্ট্রেলিয়া, ডিলেট দিয়ে দিলাম। তাহলে আমরা এইভাবে চাইলে বের করতে পারি। এখন দেখেন শুধুমাত্র যে ওয়ান ডাইমেনশনাল কাজ করব বিষয়টা কিন্তু এমন না। এক্সেল কতটা স্মার্ট, আমি দেখেন যদি আমি চাই রিজিয়ন, আমার রিজিয়নটা আমি কলামে দিয়ে দিলাম, মানে কলামে থাকবে। তাহলে কলামে আমার রিজিয়নটা, সে আমাকে দেখেন যে রিজিয়নে আমার সেল হয়েছে সেই রিজিয়নে দেখেন অস্ট্রেলিয়া সেন্ট্রাল রিজিয়নে সেল হয়েছে, ডেনমার্কে এই কোন রিজিয়নে সেল হয়নি, শুধুমাত্র নর্থে সেল আছে। যদি আরো সেল থাকতো তাহলে ওই সেলগুলো সে দেখাতো। এখন আমি যদি চাই চেঞ্জ করেও দেখতে পারি, ধরেন কান্ট্রিটা বের করে দিলাম, রিজিয়ন ওয়াইজ আমি সেল দেখবো, রিজিয়ন ওয়াইজ সেল কোন রিজিয়নে কি পরিমাণ সেল হয়েছে। এখন এই জিনিসটা ডাইনামিক আমি কেন বলি, যদি আমি টেবিল আকারে করে নিই, দেখেন আমার রিজিয়ন আছে কয়টা, সেন্ট্রাল, নর্থ, সাউথ, আমার ইস্ট জোন নাই। আমি একটা ডাটা আমি নতুন ইনপুট দিলাম, ধরেন এইটা সাপোজ আমি একটা ডাটা ইনপুট দিচ্ছি, তারিখটাও একটু বাড়িয়ে দিলাম, ধরেন এই নামটাই, সবকিছুই সেম থাকলো, ঠিক আছে, সবকিছুই সেম থাকলো, কপি দিয়ে সবকিছুই সেম থাকলো। কিন্তু এই সাউথ জোন, এটা সাউথ না, এটা ধরেন আমার ইস্ট, আর এটা ধরেন অনেক বেশি সেল, আমি দিলাম 50,000। ওকে, আমার এইখানে আসলে এটা যদি একটা রিফ্রেশ দেই ডাটাটা, দেখেন ইস্ট 50,000, চমৎকার, সে কিন্তু অটোমেটিক কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার খেয়াল করেন আমি চাচ্ছি যে আমার এটা থাকলো, পাশাপাশি আমি দেখলাম যে কোন কাস্টমার আমার কোন রিজিয়নে কি পরিমাণ সেল করেছে, এটাও দেখা সম্ভব। অথবা আমি সিটিটা দিয়ে দিই, ধরেন সিটি, সেন্ট্রালের মধ্যে সিটিটা আমি দিচ্ছি নিচে, দেখেন এই সিটিগুলো সেন্ট্রালের মধ্যে আমার কি পরিমাণ সেল হয়েছে দেখাচ্ছে। নর্থের টোটাল সেল আমার এত, কিন্তু নর্থে এই দুইটা সিটি পরে এই দুইটা সিটি এই পরিমাণ সেল করেছে। এইভাবে আমি চাইলে দেখতে পারি, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, এভাবে ভ্যালু চেঞ্জ করে দেখতে পারি। আচ্ছা, এখন কাস্টমারের ধরেন নামে একটা ডিফল্ট গ্রুপিং দেখাই আপনাদের, গ্রুপিং আমি পিভট টেবিল, পিভট টেবিল, এখানে পিভট চার্ট, আমরা চাইলে চার্টও তৈরি করতে পারি। চার্ট তৈরি করা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিছু। আর স্লাইসার অ্যাড করতে পারি চাইলে, এখান থেকে আমি স্লাইসার একটা প্র্যাকটিস করে দেখাই আপনাদের। এখানে আমার একটা ডাটা আছে, এটা কন্ট্রোল টি দিয়ে টেবিল করলাম, ওকে করার পরে এখান থেকে আমি ধরেন ইনসার্ট পিভট টেবিল, এবার এক্সিস্টিং দিচ্ছি যে আমার ওয়ার্কশিট, যেই ওয়ার্কশিট আছে সেই ওয়ার্কশিটে
লোকেশন দিতে বলতেছে, লোকেশন আমি এখানেই করব, ধরেন ওকে দিয়ে দিলাম, তাহলে এখানেই পিভট টেবিলটা চলে আসলো, এখানেই আমার পিভট টেবিলটা কিন্তু চলে আসলো। এখন পিভট টেবিল যদি কোনো কারণে কেটে দিই, দেখেন আর আসতেছে না। এটা কেন আসতেছে না? আমার পিভট টেবিলের ফিল্ড লিস্টটা খুঁজে পাচ্ছি না, আগের বার কিন্তু ছিল। এটা কেন হয়? এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয়, আমি যদি এই যে পিভট টেবিল অ্যানালাইসিসে আসি, এখানে এসে ফিল্ড লিস্টে আমার বাটনটা সিলেক্ট নেই, ক্লিক করলে চলে আসে। এখন এটা একটু পাশে যাই আমরা, আচ্ছা এটা সরিয়ে দেই, এটা এই পাশে যাওয়ার জন্য আমার যেতে হবে, বাবারে বহুত বড় হয়ে গেছে না। ওকে, পিভট টেবিল চার্ট স্লাইসার, এইখানে ধরেন এইখানে আমি একটা ডাটা দিয়ে দিলাম, পাশে যায় না কেন, এইটা টেনে দেই, এই তো চলে আসছে। সরি, এবার যেতে পারবো আমরা, বহুত জায়গা নিয়ে নিয়েছি। পিভট টেবিলে ক্লিক করে ফিল্ড লিস্টটা যদি আমি অন করে দেই, চলে আসলো ফিল্ড লিস্টটা। এবার দেখেন যে আমি কান্ট্রি সিটি ওয়াইজ ধরেন সেল দেখবো, সিটি ওয়াইজ সেল এখানে দিয়ে দিলাম। এবার সিটি ওয়াইজ তো আমি সেল দেখতে পাচ্ছি, এখন চাচ্ছি যে কান্ট্রি ওয়াইজও দেখবো। কান্ট্রিটা চাইলে কিন্তু আমি এভাবে দিতে পারি, কলামে অনেকগুলো চলে আসলো, এইভাবে দিলে ভালো লাগে না দেখতে, কান্ট্রিটা বাদ দিয়ে দিলাম। আমরা স্লাইসার ইউজ করতে পারি, ধরেন এই পিভট টেবিলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ধরেন কান্ট্রির মধ্যে রাইট ক্লিক করে অ্যাড এ স্লাইসার আমি স্লাইসার হিসেবে নিয়ে নিলাম। এবার চাইলে আমি কান্ট্রি, কোন কান্ট্রিতে কি পরিমাণ সেল, দেখেন এই ডেনমার্কে দুইটা সিটি দেখাচ্ছে। এভাবে আমরা এভাবে ফিল্টার আউট করে করে দেখতে পারি প্রত্যেকটা জিনিস। স্পেনের কি অবস্থা, জার্মানির কি অবস্থা, জার্মানির দুইটা সিটির এই অবস্থা, ডেনমার্কের এই অবস্থা, এভাবে আমরা চাইলে দেখতে পারি। হ্যাঁ, এবার যদি আমরা দেখি গ্রুপিং এর বিষয়, পিভট টেবিলে স্লাইসারেও কাজ করা যায়, গ্রুপিং এ কাজ করা যায়। আমরা যদি কোনো ডেটটাকে পিভট টেবিলে রোতে ছাড়ি, হ্যাঁ, তাহলে অটোমেটিক দেখেন আমার ডেট গুলো কিন্তু দেখাচ্ছে, অর্ডার ডেট দেখাচ্ছে। এখন ডেট ওয়াইজ চাইলে আমি কিন্তু সেল দেখতে পারি সেকেন্ডের মধ্যে। ভাই কি কিছু বলবেন? স্লাইসারটা না আরেকবার, ওকে আমি ওটা দেখাচ্ছি, সমস্যা নাই, এখানেও দেখাবো। ধরেন ডেট ওয়াইজ কোনো জিনিস আমি যদি বের করতে চাই, আমি ডেটটা ছেড়ে দিলাম, সেলসটা ছেড়ে দিলাম, দেখেন তারিখ অনুযায়ী কিন্তু আমার সেল দেখাচ্ছে। এখন আমার যদি ডেটটা বড় থাকতো, দেখেন এটা আমি গ্রুপ করতে পারি, চাইলে গ্রুপ কিভাবে করব, মান্থের নেম অনুযায়ী করতে পারি, মান্থ, ডেট, কোয়ার্টার, এভাবে থাকে। এখন যদি 12 মাস থাকতো না, আমার কিন্তু এইভাবে দেখাতো, আমার কিন্তু 1 মাসের ডাটা বিদায় এরকম দেখাচ্ছে। আচ্ছা আমি পিভট টেবিলের জন্য অনেকটা সুইটেবল ডাটা দেখাই আপনাদের, যেটা আমার আসলে কার্যকরী। সুইটেবল ডাটা আমি আসলে কোথায় যেতে পারি? আমার পিভট টেবিলের জন্য আমি আজকে প্রিপেয়ারই ছিলাম না আপনাদের, সমস্যা নেই, আমি আমার যে কোনো একটা প্রজেক্ট ডাটা নেই, তাহলে এখানে অনেক ডাটা পাবো। পার্সোনাল পোর্টফোলিও, ধরেন সেলস অ্যানালাইসিস, কফি শপ সেলস, ফাইনাল ওয়ান, ওকে। অন্য একটা ডাটা নিই, সেই ডাটা দিয়ে আপনাদের একটু 10 মিনিট অন্তত একটু এক্সটেন্ড করি ক্লাসটা, তাহলে বুঝতে পারবেন আমার কি বলবো। একটু একটু 1 মিনিট, হ্যাঁ সময় নিচ্ছি। আপনাদের সাইজটা একটু ছোট করে নিই, সাইজটা প্রচুর বড় সাইজ। এবার ওকে, আমি যাচ্ছি আমার এক্সেলে, এটা আমি কলেজ রিবন করে দিই। এটা আমি কিছুদিন আগে প্রজেক্টটা করেছিলাম। এগুলো চাইলে দেখেন স্লাইসারের কাজটা কি যায়। স্লাইসারের কাজ হচ্ছে, আমি যদি চাই আমার এই ড্যাশবোর্ডে 2021 সালের অবস্থা দেখতে, তাহলে পুরো ড্যাশবোর্ডটা আমার 21 সালের উপরে হয়ে গেল, 22 সাল পুরো 22 সালের উপর হয়ে গেল, সব চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি চাইলে জানুয়ারি মাসের দেখতে পারি, 2022 সালের জানুয়ারি, দেখেন কি অবস্থা ছিল, মার্চের কি অবস্থা, সবগুলো ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এগুলো চাইলে আমি ক্লিয়ারও করে দিতে পারি, এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি।
ক্লিয়ার ক্লিয়ার। এবার আমরা পিভট টেবিলটা দেখি আসলে কিভাবে কাজ করে। এখানে অনেক বড় ডাটা আছে, এখান দিয়ে কাজ করে মজা পাবো। এবার দেখেন এখানে আমার কিছু কলাম আছে, ডেট, সিটি, ব্রাঞ্চ, শপ নেম, প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি সোল্ড, রেভিনিউ, প্রফিট মার্জিন, বিভিন্ন আছে। আমি এখানে ইনসার্ট দিয়ে যাচ্ছি আমি পিভট টেবিলে। পিভট টেবিলে আমি নতুন একটা ওয়ার্কশিট নিচ্ছি, কিছু কাজ দেখাই যে আমরা কি কি কাজ করতে পারি। আমরা ধরেন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট শপ নেম, আমরা কোন শপে বিক্রি করেছি কত, আমার বিভিন্ন শপ আছে, ধরেন বিভিন্ন ব্রাঞ্চ, শপের নামগুলো চলে আসলো। জাস্ট আমার রেভিনিউ গুলো আমি যদি এখানে দেই, সে সামিফের কাজ কিন্তু আমার করে দেয়, এই চলে আসলো। যদি চাই আমি এই পিভট টেবিল আরেকটা কপি করে আমি এইখানে আরেকটা আনতে পারি, তাহলে এটা নতুন একটা পিভট টেবিল, সে নতুন একটা পিভট টেবিল। তাহলে এই পিভট টেবিলে আমি শপ নেম চাচ্ছি না, এখানে আমি ব্রাঞ্চ চাচ্ছি যে আমার কোন ব্রাঞ্চে কি পরিমাণ সেল, দেখেন ব্রাঞ্চ অনুযায়ী সেল আমি বের করতে পারতেছি। ওকে, আবার এই পিভট টেবিলটাই আমি কপি করে আরেকটা জায়গায় নিয়ে আসতেছি। এগুলো কিন্তু সব অটো ক্যালকুলেশন হচ্ছে। আমি জাস্ট দিয়ে দিচ্ছি ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ আমি সেল দেখতে চাচ্ছি, রেভিনিউ সে আমাকে দেখাচ্ছে। যদি চাই পাশে আমি প্রফিট মার্জিনটাও দেখতে পারি, প্রফিটটাও দেখতে পারি, একসাথে দেখতে পারি। চাইলে আমি এগুলো এই যে নাম্বার ফরম্যাটিং করে দিতে পারি, দশমিক গুলো চলে গেল কন্ডিশনাল ফরম্যাটিং করে দিতে পারি। চাইলে আমরা এই যে এইভাবে এসে আমরা হোমে থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এভাবে ডাটা বাস দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবে বিভিন্ন কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। এইবার চলে আসলো আমরা শিখবো যে কিভাবে ডাবল কন্ডিশনও ইউজ করা যায়। আমরা 2 ডাইমেনশনাল করতে পারি। কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটার দিকে খেয়াল করেন যে আমরা চাচ্ছি যে কোন সিটিতে কি পরিমাণ সেল হয়েছে, আমরা এটা দিচ্ছি ধরেন শপ নেম, শপ নেম দিচ্ছি আমরা ব্রাঞ্চ নেম দিই, শপ নেম অনেক বেশি, অথবা কান্ট্রি আছে, কোনো কান্ট্রি নাই, শপ নেম ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চটা আমি কলামে দিচ্ছি, আমার অনেকগুলো ব্রাঞ্চ। এর মধ্যে ধরেন আমার রেভিনিউটা আমি দিচ্ছি ভ্যালুতে, এর সাথে আমি কি দেখতে চাচ্ছি, ধরেন শপ নেম, কোন ব্রাঞ্চ, এই ডাটাটা অর্গানাইজ মনে হচ্ছে না আমার। ওকে, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি রোতে দিয়ে দিই, এটা অল্প, হ্যাঁ এটা দিতে পারি আমরা কলামে প্রোডাক্ট ক্যাটাগরি, আর এখানে দিয়ে দিতে পারি শপ, কোন শপে কোন ক্যাটাগরিতে কি পরিমাণ সেল হয়েছে। দেখেন এক নজরে কিন্তু দেখতে পারতেছি যে আমার এই যে আমার এটা কি, এটা হচ্ছে শপ নেম, আমার প্রত্যেকটা দোকানের নাম, এই দোকানগুলোতে কোন ক্যাটাগরির প্রোডাক্ট কি পরিমাণ সেল হয়েছে। এখন দেখেন এখানে গ্র্যান্ড টোটাল আছে, চাইলে আপনি গ্র্যান্ড টোটাল রাখতেও পারেন, নাও রাখতে পারেন, অথবা এখানে আরেকটা জিনিস করতে পারেন যে রেভিনিউটা দিয়ে দিতে পারি আমরা, এটাকে রাইট ক্লিক শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, প্রত্যেকটা জিনিস পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালও দিতে পারি। আবার রেভিনিউ আরেকটা এখানে এনে দিলাম, তাহলে দেখেন রেভিনিউর পাশে আমার দেখাচ্ছে এটা টোটালের কত পার্সেন্ট, এভাবে দেখাতে পারি। অথবা এইভাবে 2 ডাইমেনশনাল ধরে নেন যে ডাবল ক্রাইটেরিয়া আমার কিন্তু দিয়ে দিল, যে আমার ব্রাঞ্চ ওয়াইজও দেখালো, আবার আমার শপ ওয়াইজও সেল দেখালো। ওকে, সামিপস এর কাজ কিন্তু শেষ। এবার আসি আমরা গ্রুপের ক্ষেত্রে। আসলে ইন ডিটেল না বুঝালে এটা দ্রুত জাস্ট আমি টেনে যাচ্ছি। কন্ট্রোল ভি, গ্রুপ কিভাবে হয়, কাস্টম গ্রুপ আছে পিভট টেবিলে, আবার হচ্ছে যে ম্যানুয়াল গ্রুপ আছে। কাস্টম গ্রুপ কিভাবে হয়, কাস্টম গ্রুপ যদি বলি, ধরেন আমি ব্রাঞ্চ ওয়াইজ আমি দেখবো না, এটা বাদ দিয়ে দিলাম, রেভিনিউটা শুধু দেখাচ্ছে টোটাল রেভিনিউ আমার কত। এখন এখানে ডেটটা যদি আমি রোতে ছেড়ে দিই, তাহলে সে আমাকে গ্রুপ দেখাচ্ছে, 21 সালে কত সেল, 22 সালে কত সেল। দেখেন এখানে আবার একটা প্লাস চিহ্ন চলে আসছে, যদি খেয়াল করেন প্লাস দিলে সে কিন্তু আমাকে ভেঙে দেখায় Q1, আবার প্লাস দিলে জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি খুললে আবার পুরো মাসের ডিটেল। এখন এটা একসাথে বন্ধ করার জন্য রাইট ক্লিক করে আমি কলাপস দিয়ে দিই, কলাপস, অথবা রাইট ক্লিক করে কলাপস অল দিলে কলাপস এন্টায়ার ফিল্ড, একসাথে সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন গ্রুপগুলো চাইলে আমি বের করে দিই। দেখেন গ্রুপগুলো যদি না থাকে, অনেকের এইভাবে আসতে পারে যে ডেটটা যদি ছাড়েন যে শুধুমাত্র ডেটটা আসে, অনেকের এরকম হয় ডেটটা আসে শুধুমাত্র ডেট, এখন মাসের ক্যাটাগরি পান না। এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলেই গ্রুপ পাবেন। গ্রুপ কি গ্রুপ আপনি চাচ্ছেন এর মধ্যে, এই যে ডেট ফিল্ডে, ডেট ফিল্ডের গ্রুপ ধরেন মান্থ ওয়াইজ দেখবেন, কোয়ার্টার ওয়াইজ, ইয়ার ওয়াইজ। আমি যদি ওকে দিয়ে দিই, তাহলে দেখেন এই গ্রুপগুলো কিন্তু আমার চলে আসলো। আমি ধরেন কোয়ার্টার লাগবে না, আমার মাসের আমি সেল দেখবো,
জাস্ট আমি ডেট দিলাম, আমি কিন্তু মাস বেরও করিনি টেক্সট ফাংশন দিয়ে, কোনো বের করার প্রয়োজন নেই। সে আমাকে মাসের সেলগুলো কিন্তু দেখাচ্ছে, দেখছেন, শুধু মাসের সেল। যদি চাই যে না আমি কোয়ার্টারের সেল দেখবো, মাস দেখবো না, কোয়ার্টার ওয়াইজ আমার সেল দেখাচ্ছে। অটো ক্যালকুলেশন, সব অটো, কিছু হচ্ছে সব অটো। কোয়ার্টার দেখবো না, ইয়ার ওয়াইজ দেখবো, শুধু ইয়ারটা ছেড়ে দিলাম, ইয়ার ওয়াইজ সেল দেখাচ্ছে। এক্সেল খুব দ্রুত অ্যানালাইসিস করে দেয় কিন্তু আমাকে পিভট টেবিল। আবার যদি খেয়াল করি যে এই জিনিসটাই আমি স্লাইসারে দেখবো, ধরেন যে আমার ইয়ারে আমি দেখবো না, আমি দেখতে চাচ্ছি যে শপ নেম অনুযায়ী আমি সেল দেখবো, কোন শপে কি পরিমাণ, অথবা ব্রাঞ্চে দিই, ব্রাঞ্চটা ছোট দেখতে ভালো লাগবে, এটা বাদ। এবার এটার মধ্যে আমি স্লাইসার করে দিতে চাচ্ছি, যে স্লাইসার দিব, কোন জিনিসটা স্লাইসার দিব, ধরেন ইয়ারের উপর স্লাইসার দিব, রাইট ক্লিক করে অ্যাড এ স্লাইসার। তাহলে এই পিভট টেবিলটার উপরে দেখেন এই কিছু হাইড ডাটা চলে আসছে, এগুলোর মধ্যে আমার ডেটে সেল নাই। তো এটা সরানোর জন্য আমি কি করতে পারি, রাইট ক্লিক করে স্লাইসার সেটিং, হাইড আইটেম উইথ নো ডাটা, স্লাইসার সেটিং এ গিয়ে রাইট ক্লিক করে হাইড আইটেম উইথ নো ডাটা। তাহলে আমার যে ডাটাগুলো নাই সেগুলো আমার কিন্তু খালিগুলো আর এখানে শো করবে না। দেখেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চের আমার সেল দেখাচ্ছে। এখন আমি দেখতে চাচ্ছি 2021 সাল ক্লিক করলাম, 2021 সালের প্রত্যেকটা ব্রাঞ্চের অবস্থা এরকম ছিল, 2022 সালে এরকম অবস্থা ছিল, 23 সালের এরকম অবস্থা ছিল। যদি চাই না দুইটা একসাথে দেখবো, কন্ট্রোল চেপে দেখি, 22-23 সাল মিলিয়ে এই অবস্থা ছিল, তিনটা মিলিয়ে আমার এই অবস্থা ছিল। দেখেন সুইচের মতো কাজ করতেছে, দেখেন প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখন এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। আবার ধরেন এটার উপরে অন্য কিছু দিবেন, যে আরেকটা চাচ্ছি আমি যে উইকডে না উইকেন্ড, এইটা হয়তো মনে হয় একটা ইয়ে আছে আমার, এটার উপরে যদি আমি একটা স্লাইসার ক্রিয়েট করি, দেখেন সপ্তাহের নামগুলো আছে। তা আমি কোন সপ্তাহে ধরেন কি অবস্থা, আমি প্রত্যেকটা 3 বছরের একসাথে দেখতেছি যে রবিবারের সেল শুধুমাত্র, সোমবারের সেল, মঙ্গলবারের সেল একসাথে কিন্তু দেখাচ্ছে। আবার চাইলে বুধবারের সেল, কিন্তু তুমি 22 সালের বুধবারের সেল দেখাও, কত সুন্দর দেখছেন, জাস্ট ক্লিকের মধ্যেই হচ্ছে। এখন মাল্টিপল টেবিল কিভাবে কানেক্ট করে এই জিনিসটা একটু দেখাই আপনাদের। ধরেন আমার আরেকটা পিভট টেবিল আছে, কপি দিয়ে এখানে পিভট টেবিলটা দিলাম, এখানে আবার ধরেন সিটি ওয়াইজ আমার সেল আছে, ব্রাঞ্চ নেই, সিটি ওয়াইজ সেল, আর এখানে হচ্ছে আমার ব্রাঞ্চ ওয়াইজ সেল। এখন এটার জন্য ধরেন এটার মধ্যে আমি জাস্ট ক্লিক করে, যে এই পিভট টেবিলটা ক্লিক করে একটা স্লাইসার নিচ্ছি, উইকডে এর উপর একটা স্লাইসার নিলাম। এখন এই জিনিসটা কিন্তু এটার মধ্যেই কাজ করে, যেটা দিয়ে সিলেক্ট করলাম সেটাই কাজ করতেছে। তাহলে বাকিগুলো তো চেঞ্জ হচ্ছে না ভাই, কিভাবে করব, মানে এটার সাথে কানেকশন নাই। আমি যদি দেখি আমার অনেকগুলো পিভট টেবিল হয়ে গেছে অলরেডি, পিভট টেবিলের নামটা আমি চিনিয়ে দিই, এটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ, হ্যাঁ, ব্রাঞ্চ ডিটেইল বা কিছু দিলাম, ব্রাঞ্চ দিলাম, হ্যাঁ, এন্টার দিয়ে দিলাম। এবার এটার নামও চেঞ্জ করি, কিভাবে নাম চেঞ্জ করে, পিভট টেবিল এখানে সিলেক্ট করে পিভট টেবিল অ্যানালাইজ, এখানে নাম দিয়ে দিলাম, এটা কি সিটি ওয়াইজ ছিল তাই তো, সিটি দিয়ে দিলাম, এই পিভট টেবিলের নাম সিটি ওয়াইজ সেল। এখন এটা রাইট ক্লিক করি, দেখেন চেঞ্জ হচ্ছে, কোনটা চেঞ্জ হচ্ছে, এইটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। এখন চাচ্ছি যে এটাও এটার সাথে কানেকশন থাকুক, তাহলে রাইট ক্লিক করে স্লাইসারটার উপর রিপোর্ট কানেকশন, আমি রিপোর্ট কানেকশন করবো। আমার যতগুলো পিভট টেবিল এই পর্যন্ত আমি ক্রিয়েট করছি সবগুলোই দেখাচ্ছে। আমি ব্রাঞ্চ আর সিটি একসাথে কাজ করাতে চাচ্ছি, দুইটা সিলেক্ট করে দিলাম, করে ওকে দিয়ে দিলাম, দেখেন দুইটা একসাথেই চেঞ্জ হচ্ছে, মানে একটা দিয়েই সবকিছু চেঞ্জ করা যায়। আমি চাইলে সবগুলো কানেক্ট করে দিলে সবগুলো চেঞ্জ হতো। দেখেন রিপোর্ট কানেকশন, যতগুলো পিভট টেবিল আছে আমার, আমি সবগুলো মানে টিক দিয়ে দিলাম, সবগুলো কিন্তু সপ্তাহের উপর ফিল্টার হয়ে আসবে, ওকে দিয়ে দিলাম। দেখেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে কিনা, আরে ভেরি পাওয়ারফুল যদি বলি। আবার সবচেয়ে মজার বিষয় আমার ভালো লাগে যে আমি ধরেন এই যে আমার সিটি ওয়াইজ যে সেলটা, আমি কোন সিটি, আমি শুধুমাত্র লস অ্যাঞ্জেলসের আমি সেল দেখবো, ডাবল ক্লিক, পুরো রিপোর্ট চলে আসলো লস অ্যাঞ্জেলসের উপর, কত সুন্দর জিনিস। আবার খেয়াল করেন, মানে ডিটেইলস রিপোর্ট আপনি চাইলে পেতে পারেন। এ হলো পিভট টেবিলের আমি বেসিক ধারণা। পিভট টেবিলের ক্লাস নিলে বিশাল বড় ক্লাস নেওয়া যায়, পিভট টেবিলের অনেক কিছু আছে, যে এখানে পিভট টেবিল দিয়ে অ্যানালাইসিস করেছিলাম, যে ক্যাটাগরি ওয়াইজ সেল, ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ, ইয়ার ওয়াইজ রেভিনিউ, মান্থলি রেভিনিউ, প্রফিট একসাথে দেখাইলাম, এই যে রেভিনিউ এক পাশে প্রফিট এক পাশে, সিটি ওয়াইজ রেভিনিউ দেখাইলাম। তারপরে উইকডে ট্রানজেকশন গুলো কেমন ছিল, ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলাম এখানে, তাহলে কয়টা ট্রানজেকশন হয়েছে উইকডেতে আমরা সেটা দেখতে পারতেছি। আবার আবার মাসের উপর আমার দেখেন মান দিয়েছি, আর 3 বছরের সেল একসাথে দিয়েছি,
ইয়ার দিয়ে দিয়েছি, হ্যাঁ, ইয়ার কলামে মান রোতে, আর হচ্ছে সেলটা দিয়ে দিয়েছি ভ্যালুতে। তাহলে এইভাবে দেখাচ্ছি, ক্যাটাগরি ওয়াইজ প্রফিট দেখালাম। এইখানে দেখেন এই জিনিসটাই আবার চার্ট দিয়ে ভিজুয়ালাইজেশন করলাম, প্রত্যেকটা রিপোর্ট কানেকশন করে দিলাম যাতে আমি ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখতে পারি কি অবস্থা। দেখেন জানুয়ারির কি অবস্থা ছিল আমার, ফেব্রুয়ারির কি অবস্থা ছিল, সিটির যদি অবস্থা দেখি, নিউ ইয়র্কের কি অবস্থা ছিল ফেব্রুয়ারি মাসে, সব জিনিস কিন্তু অল ওভার চেঞ্জ হচ্ছে। এগুলো আসলে স্টেপ বাই স্টেপ আগানো আর কি বেটার। তারপরও আরো দিয়ে দিচ্ছি, দেখেন চার্ট যে ক্রিয়েট করা লাগে মেইনলি বিষয় এরকম না, কত সুন্দর। এই ধরেন এখানে আমার সিটি ওয়াইজ রেভিনিউ, এই রেভিনিউটা আমি আরেকটা দিচ্ছি রেভিনিউ। ওকে, এখন এইখানে যদি আমি চাই হোমে এসে কন্ডিশনাল ফরম্যাটিং, কালার স্কেলে যদি আমি ধরেন ডাটা বার দিয়ে দিলাম, একটা রেড কালার দিচ্ছি ধরেন। এখন এইখানে এই জিনিসগুলো ধরেন আমার লাগবে না, এই যে নামটা আমি চেঞ্জ করে দিব, এটা আমি অটো ফিট আপাতত বন্ধ করেছি, পিভট টেবিল অপশন অটো ফিটটা বন্ধ করে দিলাম। এই যে নামটা, এটা আমি কেটে স্পেস দিয়ে দিলাম, জাস্ট খালি রাখলাম, ওকে, নাম থাকবে না। এটার গ্র্যান্ড টোটাল আমি লাগবে না, আমার গ্র্যান্ড টোটাল শো রিমুভ গ্র্যান্ড টোটাল, রিমুভ গ্র্যান্ড টোটাল, এখানে রাইট ক্লিক করলেই রিমুভ। আচ্ছা রিমুভ এটা হবে না, আমি এখান থেকে যদি ডিজাইনে যাই গ্র্যান্ড টোটাল শো রোজ এন্ড কলাম চলে গেল। এখন এই জিনিসটা দেখেন পুরোটা সিলেক্ট করে এই সাইডটা শুধু কন্ট্রোল 1 চেপলাম, কন্ট্রোল 1 চেপে কাস্টমে এসে যদি আমি জেনারেলটা বাদ দিয়ে 3টা কোলন দেই, 3টা কোলন কাস্টমে এসে 3টা কোলন দিয়ে দিলাম, এই এইটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেখেন আমার ভ্যালুগুলো চলে গেল, এটাই এক কাইন্ড অফ চার্ট। আমি দিলে এটা কিন্তু ডাইনামিকলি দেখেন চেঞ্জ হয়, দেখছেন উপর নিচ হচ্ছে, বড় ছোট হচ্ছে, কত সুন্দর না? পিভট টেবিলে কিন্তু অসংখ্য কাজ করা যায়, আসলে এগুলো বিস্তারিত আলাদাই একটা সেপারেট ক্লাস লাগবে। তো আজকের ক্লাস কে কত পার্সেন্ট বুঝেছেন একটু বলেন তো? আপনাদের ফরম্যাটটা দিয়ে দিব, জাস্ট এন্ট্রি করে আপনারা পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকারটা ইউজ করতে পারেন, আর পিভট টেবিলের কিছু কাজ একটু দেখতে পারেন। আমি একটা পিভট টেবিল প্র্যাকটিসের জন্য ফাইল দিয়ে দিব আপনাদের, খুব ইজি ফাইল, এটার থেকেও আরো ইজি, যাতে প্র্যাকটিস সহজ হয়। 70%। পিভট টেবিল বাদ দিয়ে বলেন কে কত পার্সেন্ট বুঝেছেন? পিভট টেবিল যেহেতু নতুন, এটা আমাদের টপিকেই ছিল না। হ্যাঁ ভাইয়া মোটামুটি ভালোই বুঝতে পারছি। পিভট টেবিলের উপর সেপারেট একটা ক্লাস না হয়, এটা মিনিমাম 1.5 ঘন্টা একটা ক্লাস লাগে আমার, পুরো পিভট টেবিল যদি বুঝাইতে যাই। বুঝতে পারছেন? পুরো পিভট টেবিল একবার ইন ডেপথ বোঝানো যায়, 1 থেকে 1.5 ঘন্টা হইলেই সম্ভব। ওকে, তাহলে আমি ফাইলটা দিয়ে দিব, রেকর্ডিংটাও দিয়ে দিব আপনাদের, আপনারা একটু টেনে টেনে প্র্যাকটিস করে নিন। যেই সেটটা একটু প্রবলেম হয়েছিল না, ওই সেটটা ইউটিউবে একটু টেনে টেনে আপনারা প্র্যাকটিস করে নিন। ওকে ভাই একটা বিষয় একটু কথা ছিল। বলেন, আমি রেকর্ডিংটা অফ করে নিচ্ছি। হ্যাঁ